শেট, ও শেট, 51 জন, ও শেট, 52 জন। আয় হায় আল্লাহ। ও শেট, ও শেট, 69 জন। ওকে, আজকে আমার এই জায়গার মেইন উদ্দেশ্য হচ্ছে কমপ্লিটলি সব কিছু দিয়ে দেওয়া, যাতে আপনারা আপনাদের নিজের জার্নিতে কোর্স করেন আর না করেন যাতে বোঝা পারেন যে ওকে কীভাবে যে কোনো মানুষ হাই টিকেট ক্লায়েন্ট পাওয়া পারে। এটা কোনো আহামরি তেমন কিচ্ছু না, এটা জাস্ট একটা ভিডিও গেমের একটা আনলক করার মতো, ঠিক আছে? জাস্ট সুইচ অন, শেষ। আহামরি তেমন কিচ্ছু না। অনেকে অনেক মাথা ঘামায় যে ওফ অনেক মনে হয় কঠিন, তেমন কিচ্ছু না, একদম ইজি, ঠিক আছে? আর একটা সমস্যা এই জায়গায়, আমার টাইমের 1 ঘন্টা পর পর ফালতু মার্কা জিনিসই হবে। কারণ দেখাই, আমি একটু আগে কিনতে নিছি, আমার কার্ডের সমস্যা হয়েছে। এই যে 48 ঘন্টার জন্য রিভিউ করে রাখছে, তো জিনিসটা একটু প্যারার। বাট আচ্ছা, ব্যাপার না, কাজ চালানো যাবে আজকের মতো। আমি এক্সাইটেড। আরেকটা স্টোরি দিয়ে নেই জাস্ট আমার ফেসবুকে, তারপর যে আরও মানুষ আসুক। 72 জন, আমার খুবই এক্সাইটমেন্ট লাগতেছে। কেমন ছোট মানুষের মতো কাহিনী করতেছি। ওই ব্রুস ওয়েন জয়েন করছে, আল্লাহ শিট। গথাম থেকে একদম ব্রুস ওয়েন। ওকে ওকে, শুরু করি। তো যেটা যে বলতেছিলাম যে আজকের এই জায়গায় আমার মেইন উদ্দেশ্য হচ্ছে
যাতে আপনার এই জায়গায় যে কয়জন আছেন সবাই যাতে এই জায়গা থেকে এটা যদি নিয়ে যাওয়া পারেন আমার থেকে, যে কীভাবে হাই টিকেট ক্লায়েন্ট পায়। যে সার্ভিস হোক, যায় আসে না, ভিডিও এডিটর হোক, ওয়েব ডিজাইনার হোক, থাম্বনেল ডিজাইনার হোক, ওয়েবসাইট ক্রিয়েট করে ডেভেলপ করে তা হোক, যায় আসে না। কারণ ক্লায়েন্ট পাওয়ার প্রসিজিয়ার এক, জাস্ট খালি কীভাবে একটা মানুষরে মানে কনভিন্স করতে হয় আপনার সেলসের উপর নির্ভর করে সেই স্কিলটা, ঠিক আছে। এই জিনিসটা যাতে আপনি এই জায়গা থেকে কমপ্লিটলি আমার কাছ থেকে নিয়ে যাওয়া পারেন যে কীভাবে করতে হয়, এটা তেমন আহামরি তেমন কঠিন কিচ্ছু না। এটা হচ্ছে আপনার বর্তমান স্টেজ, ঠিক আছে। আমার সাথে জাস্ট কল্পনা করেন, হ্যাঁ, একটা রাস্তা, এই জায়গায় আপনি এখন আছেন, আপনি এইটা যাইতে চাইতেছেন একটা ভবিষ্যতের স্টেজে। এটা কিন্তু একটা জার্নি এই রাস্তা দিয়ে। এখন এটা আমরা জাস্ট একটা জায়গা দিয়ে জাস্ট একটা কম্পেয়ার করো, ধরেন ঢাকা, ঠিক আছে। আমি যদি বলি যে ঢাকা, আপনার মাথায় কি কি ক্যারেক্টারিস্টিক্স আসতেছে, যে ঢাকা বললে কি কি আসতেছে? যানজট, ট্রাফিক জ্যাম, তারপর দেখছে ঢাকার গুলশানে হচ্ছে সব ব্যাংকের মেইন ব্রাঞ্চ, তারপর কিছুদিন আগে স্কাই স্ক্রেপার হয়েছে এই জায়গায়, কয়তলা যেন, 60 তলা না কয়তলা যেন। তো এইসব জিনিস ঢাকার, যদি বলি ওয়ার্ডটা জায়গা সম্পর্কে এটা আসতেছে। আমি যদি বলি আমি ঢাকার থেকে রাজশাহী যাব, তখন রাজশাহী সম্পর্কে আমার আসতেছে সে জায়গায় বেশি হয়, বা শিক্ষা বোর্ড, কারণ ওই জায়গার পোলাপান সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করে, এটা আপনারা যারা পড়ালেখা করছে জানে। এটা বলার কারণ আছে, আমি যখন ঢাকায় আছি, এই জায়গায় আছি, তখন আমি একরকম আছি। আমি যখন ঢাকা থেকে এই রাস্তাটা পার করে রাজশাহীতে যাব, তখন আমার সারাউন্ডিং পাল্টায় গেছে, আমি নিজেও পাল্টায় যাব। এই জিনিসটা আরেকবার বলতেছি, আমি যখন ঢাকায় আছি তখন ঢাকা জিনিসটা একরকম, আমারও একরকম করে রাখতেছে। যখন আমি আরেকটা জায়গায় যেতেছি, রাজশাহী যেতেছি, রাজশাহীর যে ক্যারেক্টারিস্টিক্স, ওই যে যেমনটা দেখাইলাম, পুরো জিনিস পাল্টায় যাবে। তেমনই আপনার কাজের ক্ষেত্রেও, যখন এখনকার যে স্টেজে আপনি আছেন, এই জায়গাটায় আপনার মনে হইতেছে যে একরকম আছে, ঠিক আছে। আর আপনার যে ড্রিম আউটকাম, যেটা আপনি যাইতে চাইতেছেন, ধরেন এই যে এই জায়গায় যে রাজশাহী দেখাইলাম, এই জায়গায় যে যাব, এই জায়গায় যাইতে হইলে এই যে রাস্তাটা, এটা হবে আপনার জার্নি, আপনার প্রত্যেকটা স্টেপ আপনার ওই ড্রিম আউটকামের পিছে। বাট এই জায়গায় আপনার মনে হওয়া পারে যে ওই স্টেপগুলোই ইম্পর্ট্যান্ট, এটা না, স্টেপগুলো ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে ক্যারেক্টারিস্টিক্স বলতেছি, ঢাকা মানে এইটা, রাজশাহী মানে এইটা, এই জিনিসটার চেঞ্জ আনা। এখন ধরেন ইলন মাস্ক, ঠিক আছে, টেসলা, স্পেস এক্স, এইসব মানে ইলন মাস্ক না। ইলন মাস্ক ছিল জন্যই কিন্তু ওইসব জিনিস হয়েছে। তেমন আমি আপনার এটা বুঝাইতেছি, কারণ আপনি ক্লায়েন্টের সাথে কাজ করবেন, হাই টিকেট ক্লায়েন্টের সাথে কাজ করবেন, লো টিকেট ক্লায়েন্টের সাথে কাজ করবেন, মার্কেট প্লেসে কাজ করবেন, বাইরে কাজ করবেন, যায় আসে না। বাট জিনিসটা কিন্তু আপনার থেকে আসতেছে। এই ইংলিশে একটা পোয়েট্রিতে একটা লাইন আছে যে লাইফ কামস ফ্রম ইউ নট অ্যাট ইউ, মানে জীবন আপনার থেকে আসতেছে, আপনার এক্সপিরিয়েন্স অন্যান্য কোনো জায়গা থেকে আসতেছে না। মানে ধরেন আপনার বাবা মা ছুঁড়া দিতেছে এটা করো, আসলে না, আসলে তা হইতেছে না, আসলে আপনি জাস্ট মাইনা নিতেছেন, ঠিক আছে। তেমন ক্লায়েন্টের ক্ষেত্রেও যে আপনি ফুল কন্ট্রোলে আছেন, ঠিক আছে, আপনি পারেন চেঞ্জ করতে আপনার সিচুয়েশন, আপনার ক্যারেক্টারিস্টিক্স। এখন এই জায়গায় আমাদের এই যে ভবিষ্যতের স্টেজ, এটা কি ক্লিয়ারলি জানা দরকার, একদম ক্লিয়ারলি জানা দরকার যে আমি কি চাইতেছি, কাজের ক্ষেত্রে হোক আর জীবনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে ক্লিয়ারলি জানা দরকার। এই জায়গায় আমাদের সবার ড্রিম আউটকাম হচ্ছে হাই টিকেট ক্লায়েন্ট পাওয়া, যাতে বেশি টাকার মানুষের সাথে কাজ করা যায়, যাতে লং টার্ম কাজ করা যায়, আর যাতে কাজের কোয়ালিটি আমাদেরটা ভালো হয়, অনেক দিন কাজ করা যায়, বেটার একটা রেপুটেশন। এখন এই জিনিসটা কি আসলে পসিবল? অবশ্যই পসিবল। আমি আমার রেজাল্ট না দেখাই, তখন আপনি ভাবা পারেন যে ভিডিওতে নিজের রেজাল্ট দেখাইতেছে, ভাব নিতেছে। আমি এই জায়গায় আগেকার আমাদের স্টুডেন্টের রেজাল্ট দেখাই, ওই কামাইতেছে, বেশি ইয়েতে না যাই, আপনি পরে এটা রেকর্ডেড থাকবে, আপনি পজ করে দেখা পারেন। আবার এই জায়গায় ইনস্টাগ্রামে আপনি যদি রিপোস্টে আসেন, দেখবেন সবার কাজও শেয়ার করে রাখে, আমি যে ওই কাজ করতেছে, এই কাজ করতেছে। ওকে,
একটু আগে যেটা বলছি, আমাদের গোল, ফিউচার, যে ড্রিম আউটকাম, সেটা ক্লিয়ারলি জানা দরকার। এখন যাই এই জায়গায়, এটা আপনি এখন আর এটা ফিউচার। ওকে, একটু আগে এই যে ঢাকার রাজশাহী, এটা তো প্লেসের জাস্ট চেঞ্জ আসছে, কিন্তু আমরা যে বর্তমানের স্টেজ থেকে ফিউচার স্টেজে যাব, এই জায়গা তো কোনো আসল রাস্তা নাই। এই রাস্তাটা হচ্ছে আপনার ব্রেইনে। এই যে যে আপনি আপনার 10 বছর বয়স থেকে, ধরেন আপনার এখন বয়স 25, কত বছর বয়স হলো? 15 বছর বয়স গেছে, 10 বছর থেকে 25 বছর বয়সে। এই 15 বছরে আপনি যা যা করছেন, যা যা শিখছেন, যে জায়গায় নিজের মাইন্ড দিছেন, নিজের এনার্জি দিছেন, আপনার বডি, আপনার চিন্তা ভাবনা, এমনকি আপনার এই যে যে বাইরের যে জিনিসপত্র, টাকা পয়সা, তারপর ধরেন আপনার রিলেশনশিপ, সব কিছু ওই অতগুলো বছরের উপর কি কি স্টেপ নিছেন, সেটার একটা কম্পাউন্ড ইফেক্ট। এইখানে এই রাস্তাটা আমাদের জীবনে, রাস্তাটা হচ্ছে ওই মানে প্রথমে মনে হয় যে কিছু নাই, যে একটা দিন, বাট যখন অনেকগুলো দিন চলে যায়, তখন মনে হয় যে ও আচ্ছা, এই জায়গা চলে আইছি। এই কারণে আগের থেকে জানা যে আমি আমার ফিউচারের স্টেজ কেমন চাই। ওকে, এই জায়গায় আমার সবার ড্রিম আউটকাম হচ্ছে হাই টিকেট ক্লায়েন্ট পাওয়া, জাস্ট মাথায় নিয়ে যেতে আবার হাই টিকেট ক্লায়েন্ট পাওয়া, অনেকদিন কাজ করা, বেটার সলিউশন। ওকে, এখন এই জায়গায় আমার এখনকার যে চিন্তা করার যে সমস্যা আছে, আমরা খুবই ডেসপারেট হয়ে যেতেছি যে টাকার দরকার, অনলাইনে কোনো স্কিল শিখবো, সেটা সেল করবো, নুব আছি। নিজের ইমপ্রুভ করা লাগবে যাতে আমি রিপিটেবল ইনকাম জেনারেট করা পারি, যাতে আমার জব না করা লাগে। আমার স্কিলটার স্কেলেবল সার্ভিস হিসেবে অফার করব আমি আমার হাই টিকেট ক্লায়েন্টের কাছে, যাতে আমি হাই টিকেট ক্লায়েন্ট পাই আর ওর সাথে অনেকদিন কাজ করা যায়। এটা জাস্ট একদম বেসিক চিন্তা ভাবনার ডেভেলপমেন্ট, যে আমি এখন এটা আছি। অনেকে তো এমন মানে দেখা গেছে আজকে একটা স্কিল শিখতেছে, কালকে একটা স্কিল শিখতেছে, সেটা খুবই খারাপ। বাট এই জায়গায় যখন নিজের চিন্তা ভাবনার ডেভেলপমেন্ট হইতেছে, যে আমি এইটা চাইতেছি, এই যে ক্লিয়ারলি বললাম, যে ক্লিয়ারলি আমি জানা দরকার যে কি করব, আপনি কি করতে চাইতেছেন। ওকে, সেটার জন্য সবার আগে দরকার আপনার আইডেন্টিটি। আপনি কেমন মানুষ হইতে চাইতেছেন, সে কেমনভাবে চিন্তা করে, সে কেমনভাবে সিদ্ধান্ত নেয়, সে কেমনভাবে প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করে। এখন আমি আমার কথা কই, আমি এখন এক স্টেজে আছি, আমি আরেক স্টেজে যাইতে চাইতেছি। আমি যেতে চাইতেছি হচ্ছে যারা আমার চেয়ে বয়সে বড়, ধরেন অনেক বড় অ্যামাউন্টের টাকা সেভিংস করছে, ওই জিনিসটা আমার মধ্যে নাই। এখন আমি আমার আইডেন্টিটিতে, আমার ক্যারেক্টারে ওই জিনিসটা স্লোলি ইনপুট করতেছি, যে আচ্ছা একটা মানুষ সেভিংস কীভাবে করে, আমার চেয়ে যে 20 বছর আগে আছে, ওই সেভিংস কীভাবে করে, ওই তারপর ওই টাকাটা দিয়ে এই যে যে বাড়ি কিনতেছে, এটা কিনতেছে, এইসব জিনিস কীভাবে করে, এইসব জিনিস আমি শিখতেছি। তেমন এমন আইডেন্টিটি আপনার ক্যারেক্টারে, ব্রো পরে কোয়েশ্চেন নেই, একদম শেষ করি, তারপরে টাইম আছে। ওকে, ইনপুট করা যে আপনি কেমন হইতে চাইতেছেন, এখন কেমন আছেন, আর পরে কেমন হইতে চাইতেছেন। ওকে, এখন আমি আপনারে পুরো ম্যাপ দিয়ে দিই যে কীভাবে হাই টিকেট ক্লায়েন্ট পাইতে হয় যে কোনো সার্ভিস বেস বিজনেসে। এই নিয়ে আমি আগেও ভিডিও বানাইছি, বাট এইবারও সেম। ওকে, ফ্রিল্যান্সার যেটা হওয়া দরকার নাই এখনকার টাইমে, তারা স্কিল একটা শেখে, সেটা জাস্ট সেলস করে। ধরেন একটা স্কিল শিখলাম, যে নতুন পপ করছে এআই অটোমেশন, আমি কিছুদিন ধরে একটা শিখতেছি এআই অটোমেশন। ধরেন আমি ক্লাউড দিয়া ডাউনলোড করে কিছু একটা বানানো শিখছি, একটা অটোমেট করা শিখছি, সেটা সার্ভিস সেল করা স্টার্ট করছি। তারপরে কিছুদিন পর ধরেন আরেকটা জিনিস আসলো, আসাই পারে, তখন যায় কি আমি ওইটা বাদ দিয়া আবার আরেকটা শিফট করব। মানে এই যে যে মাইন্ডসেট, এটা হচ্ছে ফ্রিল্যান্সার মাইন্ডসেট। আমি জানি না আপনার ইচ্ছা নাকি, বাট আমার অমন ইচ্ছা নাই। আমি চাই যে কম কাজ করব, বাট আমার যাতে টাকা যাতে আসে। আমি যাই আসে না, ধরেন স্কিল কি, টাকা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। ওকে, তাই ফ্রিল্যান্সার না হয় অনলাইন সার্ভিস বেস বিজনেস আমার কাছে কোল লাগে। আপনার যে সার্ভিসটা, এই যে আপনার যে স্কিল যেটা আপনি সেল করতেছেন, সেটাই একটা কিন্তু প্রপার সার্ভিস। ওকে, একটা প্রবলেম সলভ করতেছে আপনার সার্ভিস, সেটার একটা সেলস প্রসেস থাকা দরকার, আর সেটার একটা ডেলিভারি থাকা দরকার। এখন প্রবলেম সলভ যে করবে সেটা আমরা বুঝবো কীভাবে, সেটা একটা অফার দরকার, ডেলিভারেবলস দরকার। অফার কি, এই যে এই কমপ্লিট জিনিস নিয়ে আমরা
বিল্ড আইডেন্টিটি ক্লাসে কথা বলবো, কই গেল এই জায়গায় 3 তারিখে, বাট তাও আমি জাস্ট কিছুটা বলে দিই। ওকে, অফারটা কি? অফার হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের কোন প্রবলেমটার সলিউশন করে দিতেছেন, সেটা হচ্ছে অফার। এক কথায় কোন প্রবলেমটা আপনার ক্লায়েন্টে ফেস করতেছে সেটা সলিউশন করতেছে। অনেকে এমন ভাবে যে আচ্ছা আমি ভিডিও এডিট সেল করতেছি, তার মানে হয়তো আমি জাস্ট খালি ওই ক্লায়েন্টের ভিডিওটাই এডিট করতেছি। না, আমি ওই ক্লায়েন্টের ভিডিওর সাথে সাথে যে প্রবলেমগুলো আছে, একটা ভিডিও এডিট করা একটা নুবের পক্ষে সম্ভব না, বা একজন অন্টারপ্রেনর যার বিজনেস আছে হ্যান্ডেল করা তার পক্ষে সম্ভব না। তো আমি কিন্তু তার হেল্প করতেছি, আপনি তার হেল্প করতেছেন আপনার সার্ভিস দেওয়া। এই জিনিসটা আপনার মাথায় রাখা উচিত যে না আমি খালি ওরা ভিডিও এডিট করতেছি না, বা আমি ওর থাম্বনেলটা বানাই দিতেছি না, বা আমি ওর ওয়েবসাইটটা বানাই দিতেছি না, আমি ওর বিজনেসে হেল্প করতেছি। এমন অফার ক্রিয়েট করা। আর ডেলিভারেবলস হচ্ছে আপনি ওই অফারের ওপর আপনি যে প্রমিস করছেন ওটার উপর আপনি যা যা দিবেন বলছেন সেই সব জিনিস প্রোভাইড করা। আর সেলস প্রসেস দরকার, যেটা নিয়ে আমরা এই জায়গায় বেশি ফোকাস দেব, সেটা হচ্ছে ইনবাউন্ড আর আউটবাউন্ড। ইনবাউন্ড বলতে হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনার নিজের কাছে আসতেছে, যেটার ক্ষেত্রে আমরা বেশি ফোকাস দিই হচ্ছে কন্টেন্ট, পম 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 কন্টেন্ট। তারপর আউটবাউন্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে আউটরিচ, বা সেটা হতে পারে লিঙ্কডিনে আউটরিচ, ইমেইলে আউটরিচ, ডিপেন্ড করে আপনার মার্কেটের উপর, আপনার সার্ভিসের উপর। আর ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি রেজাল্টস আর ট্রান্সফার। এই জিনিসটা কেন বলতেছি, অনেকে এমন ওই যে একটু আগে যে বললাম ভিডিও এডিট মানে যে এমন না যে খালি আমি ভিডিও এডিট করে দিব, তার বিজনেসের প্রবলেম আমি সলভ করে দিতেছি। এখন ডেলিভারির সময়ও জাস্ট ভিডিওটা দেওয়া না, ওই ভিডিও থেকে বা আপনি যদি ওয়েবসাইট দেন ওই ওয়েবসাইট থেকে কী পরিমাণ কনভার্সন আসা পারে, সেটার ইমপ্রুভ কীভাবে করব, ওই বিজনেসটার ট্রান্সফর্ম কীভাবে করব, সেই সব জিনিস ম্যানেজ করে তারপর ডেলিভার করা, যাতে কি না ওই যে সেম গোল ওই বিজনেসটার হেল্প হয়, যে আমি ইন্টারেস্টেড তোমার বিজনেসে হেল্প করতে। সার্ভিস মানে আমি জায়গায় দেখেছি আপনার সবাই একটা সাজেশন টাইপের বলবো যে সবচেয়ে কুল ক্যাফে বলেন বা রেস্টুরেন্ট বলেন আপনার এলাকায় যে জায়গায় থাকেন আপনি যান, বা আপনি যদি পারেন যদি আপনার ইনকাম কুল থাকে একটা ইয়েতে যান, ওই যে ধরেন 5 স্টার রেস্টুরেন্ট বা 5 স্টার হোটেলে যান, যা 2-1 দিন থাকেন। আপনি সার্ভিস যে মানুষ কীভাবে সেল করে, মানে কি টপ নচ লেভেলের হসপিটালিটি দিয়া, সেটা তখন আপনি বুঝবেন যে ও শিট, আমিও তো সার্ভিসই সেল করতেছি, বাট আমি তো জাস্ট চাইতেছি টাকা শুইসা নিতে। আসলে তো সার্ভিসে তা না, আসলে হচ্ছে উদার হয়ে সব দিয়া দেওয়া। ঠিক আছে, উদার মনে সব দিয়ে দিতেছি, আমার স্কিল নিয়ে নাও, তুমি আমার এটাও নিয়ে নাও ওইটাও নিয়ে নাও, সব শেষে যায় আমি এক্সপেক্ট করা পারি যে ওকে আমার টাকা দাও। বাট তার আগে নিজের সব কিছু দিয়ে দেওয়া, নিজের স্কিল, নিজের রেজাল্ট সব কিছু। ওকে, এটা হচ্ছে কমপ্লিট, মানে আপনি যদি বলা পারেন যে একটা সার্ভিস বেস বিজনেস, সেটা আমি দাঁড় করাবো যে কোনো সার্ভিস। এই জায়গা স্ট্রাকচার, এই স্ট্রাকচার যদি কেউ নিজের মতো করে বানায় নেয়, মানে যে অফার আমি বলে দিলাম, অফার এই জায়গায় আপনার নিজের অফার ক্রিয়েট করা লাগবে, নিজের ডেলিভারেবলস ক্রিয়েট করা লাগবে। সেলস প্রসেসে আপনার নিজের ইনবাউন্ড সেলস প্রসেস কেমন হবে, ইনবাউন্ড ক্লায়েন্ট কেমনে আসবে সেইটা, আউটবাউন্ড ক্লায়েন্ট কেমনে আসবে সেইটা। ডেলিভারির ক্ষেত্রে আপনি কিভাবে ডেলিভার করবেন রেজাল্ট ক্লায়েন্টরে, কিভাবে ট্রান্সফর্ম করবেন আপনার ক্লায়েন্টের জার্নি, ক্লায়েন্টের বিজনেস, এইসব যদি আপনি নিজে নিজে স্ট্রাকচার করেন, এমন একটা নোটবুক নেন, আপনি জাস্ট পয়েন্টগুলোর খাতায় তুলেন বা স্ক্রিনশট দিন, এই যে অফার, ডেলিভারেবলস, ইনবাউন্ড এসব জিনিস। তারপর এআই এর হেল্প নেন, ChatGPT বা ক্লডে যান, আপনার নিজের সার্ভিস দেখেন, আমি হেল্পও করে দিই। ধরেন এই জায়গায় আমি বললাম যে আই অ্যাম সেলিং ওয়েব ডিজাইন সার্ভিস ফর, কি ব্র্যান্ড দেওয়া যায়, clothing brands. I want to create an irresistible offer. I want to create a deliverables. প্রত্যেকটা জিনিস আমি এই জায়গায় যা যা বললাম যে ক্রিয়েট করার দরকার, প্রত্যেকটা জিনিস আমি দিলাম। ঠিক আছে, ধরেন ক্রিয়েট ইনবাউন্ড
client, sales process, bound sales process, create outbound sales process. Okay, just একদম সিম্পলি কিন্তু দিছি। ইউ আর থিঙ্কিং ইন দ্য রাইট ডিরেকশন। ওকে 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 ওকে, ওই আমার অফার দিয়ে দিতেছে, ওই আমার ইনবাউন্ড সেলস প্রসেস কেমন হওয়া দরকার সেমন দিয়ে দিতেছে, আউটবাউন্ডের জন্য লিড কীভাবে ক্যাপচার করবো তা দিয়ে দিতেছে। এটা হচ্ছে একদম বেসিক থেকে বেসিক স্ট্রাকচার যে কোনো সার্ভিস বেস বিজনেস করার জন্য, আপনি অনলাইন করেন অফলাইন করেন এইটাই। এখন আসি যেটা ব্যাক এন্ডের কাজ, এটা তো ফ্রন্ট এন্ডে গেল যে ওকে আমি এমনি এমনি আমার অনলাইন সার্ভিস বেস বিজনেস স্ট্রাকচার করব। কারণ আমি কিভাবে চিন্তা করব, আপনি কিভাবে একটা ওনার হিসাবে চিন্তা করবেন, এটারও বেশি ইম্পর্টেন্ট। ওকে, নিচে যাই। আপনারা জানি না কয়জন এই মুভি দেখছেন, ডক্টর স্ট্রেঞ্জ। এটা আমার একটা পছন্দের একটা মুভি। জাস্ট খুবই শর্টলি এটার একটা স্টোরিটা আমি শেয়ার করব। এই বেটা সে সার্জন থাকে, মানে অপারেশন করে, বিলিয়নার। তো তার অ্যাক্সিডেন্ট হয়, সে তো তার তেমন অবস্থা হয়ে যায়, তার হাতটা নড়াইতেই পারে না, সে আর অপারেশন করাই পারে না মানুষের, তার নিজেরই আরও দরকার। তারপর সে এই মহিলার হুঁশ পায় যে এই জায়গায় একটা মহিলা আছে, সে অনেক এনশিয়েন্ট একটা মানুষ, তার কাছে আমি যদি যাই সে আমার হেল্প করা পারবে। সে গেছে, তারপর তার কাছে এতই ভালো লাগছে, আপনারা হয়তো এই ফুটেজ হয়তো দেখছেন রিলে ফিলে, তার এতই ভালো লাগছে সে তার সাথে ট্রেনিং করা শুরু করছে। ওকে, সেই জায়গায় ট্রেনিং করতেছে, কিন্তু তার এত বয়স হওয়া সত্ত্বেও এই ছোটো পোলাপান সবাই পারতেছে, বাট সে পারতেছে না। বাট শেষ পর্যন্ত যায় এই যে এই মহিলার যে পাওয়ার, ওই ধরেন ওই টিমগুলোর সবার লিডার, ঠিক আছে, ওর পরে যে লিডার হয় ওই এই হয় ডক্টর স্ট্রেঞ্জ হয়। এখন যে পারতেইছে না, ওই কিভাবে মানে একদম নুব থিকা পুরা লিডার হয়ে গেল। আপনি যদি এই মুভিটা দেখেন তখন বুঝবেন যে কী হয়েছে আসলে। ওই শুধু এই স্টেপগুলা ফলো করে নাই, স্টেপগুলো তো ফলো করছে, প্রতিদিন প্র্যাকটিস তো করছেই, কিন্তু ওর মাইন্ড ডেভেলপ করছে ওই মানুষটা হওয়ার ক্ষেত্রে। এই জিনিসটা একটু শুনতে কেমন মনে হওয়া পারে যে মাইন্ড আবার কেমন ডেভেলপ করে। কনসিয়াসনেস নামে একটা ওয়ার্ড আছে, অ্যাওয়ারনেস, মানে ওই আমার এক্সপিরিয়েন্স একরকম, আমি জায়গায় আছি, আপনার এক্সপিরিয়েন্স একরকম। আপনার এক্সপিরিয়েন্স আপনি চেঞ্জ করা পারেন, আমার এক্সপিরিয়েন্স আমি চেঞ্জ করা পারি। যে মানুষটার কাছে ওইসব জিনিস আছে যা আমি চাই, আমি যদি ওই মানুষটা হয়ে যাই। আবার বলছি, 1,00,000 টাকা কামানো এক জিনিস, 1,00,000 টাকার যোগ্য হওয়া আরেক জিনিস। এই জিনিস আমি আমার কত বছর বয়স, 19 বছর বয়সে যা শিখছি। কারণ যখন কামাইছি তারপর দেখছি আমি আসলে যোগ্য না, কারণ যতই আসতেছে আমি শেষ হয়ে যেতেছে, আমি ছোট মানুষই আছে, আমার বুদ্ধি বাড়ে নাই। তখন যা বলছি যাচ্ছে না, আমার কামানো যাবে না, আমার যোগ্য হওয়া লাগবে। ওকে, যোগ্যটা হবো কীভাবে? সেটার জন্য পড়ালেখা করা লাগে। পড়ালেখা মানেই না যে একাডেমিক পড়ালেখা করা লাগবে, সেটা না, আপনার নিজের পড়ালেখা করা লাগবে। আপনার গোলটা কি? আপনি যে হাই টিকেট ক্লায়েন্ট পাইতে চেতেছেন, সেইটার এন্ড প্রসেস কি, এন্ড গোল কি? মানে ওকে আমি হাই টিকেট ক্লায়েন্ট করতেছি, হাই টিকেট ক্লায়েন্ট পাবো, ওকে, বাট আমি বিজনেস দিয়ে কী করবো? আমি এই বিজনেস দিয়ে কি, আমার সার্ভিস বেস বিজনেস দিয়ে কি আমি লং টার্ম চালাতে চাইতেছি? কয় মাস চালাতে চাইতেছি? কত বছর আমি এই বিজনেস করব? এরপরে প্রত্যেকটা বিজনেসে যারা বিজনেস করে, কমার্স বিজনেস, তারা এমন চিন্তা করে যে এক্সিট প্ল্যান চিন্তা করে যে এত বছর আমি করব, এই বিজনেসটারে বড় করব, এরপরে যে আমি এটা সেল করব, তারা এমনি ভাবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার সার্ভিসের এক্সিট প্ল্যান কি? আপনি কি, যেহেতু সার্ভিসের কোনো এক্সিট প্ল্যান আমাদের ক্ষেত্রে হয় না, আমাদের দেশে অ্যাটলিস্ট আমি দেখি না এই পর্যন্ত, তো ওই ক্ষেত্রে আপনার এক্সিট প্ল্যান কি? আমার মনে হয় আমার নিজের এক্সিট প্ল্যান যেটা, অনেক পরিমাণ টাকা নিয়ে একটা সেভিংস মোড করা, তারপর এইসব জিনিস বাদ দেওয়া। এই কামলা কার খাটতে ভালো লাগে ভাই? হাই টিকেট লাইন পাওয়া, লো টিকেট লাইন পাওয়া, যত যাই হোক আমার কাছে ভালো লাগে না। বাট আমার গোল হচ্ছে এখান থেকে জাস্ট টাকা নেওয়া, তারপর এখান থেকে সরে যাওয়া, রিয়েল লাইফ কিছু করা।
ঠিক আছে? এমন আপনার এন্ড গোল কি, যাতে আপনি এই যে স্টেপগুলো আছে এইগুলো আরও কনসিয়াসলি নেওয়া পারেন। কারণ একটা জাস্ট ধরেন নর্মাল মানুষ, ঠিক আছে, একজন স্টুডেন্ট একটা স্কুলে পড়ে কলেজে পড়ে, ওই যদি এই জিনিসগুলো ওরে বলে দেওয়া হয় যে ব্রো তোমার একটা অফার বানানো লাগবে, তুমি এই সার্ভিস সেল করবা, তুমি ওয়েব ডিজাইনিং সেল করবা, তোমার একটা অফার বানানো লাগবে, ওই অলসতা করবে যে একটু রিল দেখি, একটু এটা দেখি, একটু এটা দেখি, বা ওর মাথায় কাজ করবে আরে করবো নে, পরে করবো নে, একটু বাইরে ঘুরে আসি, কোনো সিরিয়াসনেস কাজ করবে না। কিন্তু যদি ওই যে মাথায় একটা এন্ড গোল থাকতেছে যে আমি ওকে এই পুরো জিনিসটা বানাবো, স্কেল করব, আর স্কেলেবিলিটি যদি নাই লাগে, যদি 2-3 হাজার টাকার জন্য আপনি কাজ করেন, ফ্রিল্যান্সিং করেন, দরকার নেই, আপনার চেয়ে ওই 2-3 হাজার টাকা ফুড ডেলিভারি করেও করা যায়। এই জায়গায় যদি আসেন, আমি বলবো যে অ্যাটলিস্ট আপনার যদি মাথায় থাকে কয়েক লাখ টাকা পার মান্থ, বা আস্তে আস্তে স্লোলি স্কেল করা, তাইলে কুল। তাছাড়া ওই 2-3 হাজার টাকার জন্য ঠিক না। যেটা বলছিলাম, কলেজের স্টুডেন্ট ওরা যদি বলি আমি এমনি অফার বানাও, ওই করবে না। বাট আপনার যদি ওই যে এন্ড গোল থাকে, এই জায়গায় বলছিলাম যে এন্ড ডেস্টিনেশন, যে জায়গায় আমার ভবিষ্যতের স্টেজ, আমি যেটা হইতে চাইতেছি নিজে, ওটা যদি মাথায় থাকে, তাহলে আপনি প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে নেবেন, আপনার নিজের কনসিয়াসলি নিয়ে নেবেন একাই। এরপরে আমি জাস্ট নিজের এটা একটা দেই, এটা একটা ক্লাস আছে এই জায়গায় আমার, যে নিজের আইডেন্টিটি কীভাবে শিফট করে, এই যে ধরেন এখনকার স্টেজ থেকে পরের স্টেজে যাওয়া, সেইটা হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে এর আগেকার রেকর্ডেড লাইভ ক্লাস, এটার আমি এই জায়গায় আছে, দাঁড়ান আমি কিছুটা আপনারা শেয়ার করি। ওকে, কিছুটা শেয়ার করি তাহলে আপনি বুঝবেন। ওকে, এই বাইরেরটা হচ্ছে আউটার আইডেন্টিটি, এমন দাগাদাগি, কারণ আমি ক্লাস রেকর্ড করছিলাম, ওইটা আছে, যারা প্রিমিয়াম সেকশন নিতেছে তাদের কাছে আছে। ওকে, বাইরেরটা হচ্ছে আউটার আইডেন্টিটি, মানে যেটা বাইরের মানুষ আপনারা বোঝে যে ওকে এই ছেলেটা এমন, এটা হচ্ছে সেলফ আইডেন্টিটি। আর এটা হচ্ছে কোর আইডেন্টিটি। কোর আইডেন্টিটি মানে হচ্ছে আপনি আসলে যা, ঠিক আছে, আপনার মধ্যে যা আছে, আপনার মধ্যে এমন না যে নারী ভুড়ি আছে, ওইটা লাঞ্চ আছে, ওইটা না। অনেক মানুষের মধ্যে অনেক কিছু থাকে, যেমন ধরেন একটা মানুষ দেখবেন, ওটা দিয়ে বোঝা যায় যে ওই পুরোটা বোকা, নাকি ওই ছেলেটা চালাক, নাকি ওই ছেলে দিয়ে বিজনেস হবে, নাকি ওই ছেলের দিয়ে কাজ করা ঠিক হবে, দেখলে বোঝা যায়, একটু বয়স হলে আরও ভালো বোঝা যায়। তো এটা হচ্ছে কোর আইডেন্টিটি। ওকে, এটা চেঞ্জ করা যায় কীভাবে? এই বাইরেরটা দিয়ে না, বাইরের মানুষ যা ভাবে ভাবুক গা, মধ্যেরটা দিয়ে আমি আমার নিজের সম্পর্কে কী ভাবি, আমি আমার নিজের সম্পর্কে কী ভাবি, আপনি আপনার নিজের সম্পর্কে কী ভাবেন। আপনি কি ভাবেন যে আপনি হাই টিকিট ক্লায়েন্ট পাওয়া পারবেন, বা আপনি কি ভাবেন যে আপনি জাস্ট ধরেন এমন এই একটা দেখলাম ওই ভাইরে 5,000 টাকার স্কিল একটা শিখছে, দেখে আমিও শিখি, বাইরে যাও, অনেক সমস্যা নাই, শুরু করছি। আরে মামা কইস না, শুরু করছি আমি, দেখি কি হয়। শুরু করছি, হয়ে যাবে না, সমস্যা নাই। কয়েকদিন গেল, না এটা এটা হইতেছে না, ওই ভাই কেমনে করছে, ওই স্ক্যাম করছে। বাট সমস্যাটা তো নিজের চিন্তা ভাবনা, নিজের রিয়ালিটির শেপ করে। আপনি যদি সকালবেলা ঘুমের থেকে উঠে এমন চিন্তা করেন যে আজকের দিনটা আমি ফাটায় দেবো, আজকের দিন আমার যা যা করার ছিল, আমি যা যা লিখছি প্রত্যেকটা জিনিস করব, আমার মোটিভেশন লাগুক আর যাই লাগুক আমি করে ফেলবো এই জিনিস, আপনি দেখবেন করে ফেলছেন। বা আপনি যদি সকালবেলায় ধরেন, বা আপনার মুডই যদি এমন বানায় ফেলেন নিজে, আজকে ভালো লাগছে না, ওই দিন ভালো লাগবে না। এই জন্য এই যে সেলফ আইডেন্টিটি যেটা, এটা ইম্পর্টেন্ট। আপনি কি নিজের বিশ্বাস করতেছেন যে ওকে আমি যা করতে চাইতেছি, আপনি যা করতে চাইতেছেন সেটা আপনি পারবেন। সেলফ আইডেন্টিটি যে ওকে আমি হাই টিকিট ক্লায়েন্ট পাবো, আমার সার্ভিসটা আমি সেল করব, স্কেল করব, আমার সার্ভিস বেস বিজনেস এত টাকা পর্যন্ত আমি স্কেল করব। আপনি মানুষ হায়ার করা পারেন, ডেলিগেট করা পারেন, আপনার চিন্তা আপনার রিয়ালিটিকে শেপ করবে। কারণ এই জিনিসটা কীভাবে ট্রু করে, আর যখন খুব এক্সট্রিমভাবে নিজের বিলিভ করবেন, নিজে অ্যাকশন নেবেন, এই যে আউটার আইডেন্টিটি স্লোলি চেঞ্জ হয়ে যাবে, এই যে কোর আইডেন্টিটি সেটাও চেঞ্জ হয়ে যাবে। আপনার কি মনে হয় ইলন মাস্ক ওই কি ধরেন জন্ম ছোটোবেলার থেকে যখন 5 বছর বয়স তখন থেকে ওই ভাবতেছে আরে আমি বড় টেসলা বানাবো,
আমি বড় এটা না, ওই ভাবে নাই, অবশ্যই নাই। ও আস্তে আস্তে বড় হয়েছে, সে আস্তে আস্তে বড় হয়েছে। তার অটোবায়োগ্রাফি নাই, সরি, বায়োগ্রাফি যদি পড়েন দেখবেন একটা মানুষ তার নিয়ে লেখছে, ওটা কুল আছে, যে ও যখন বড় হইতেছে তখন ওর মাইন্ড কীভাবে ডেভেলপ হইতেছে, ওই নিজের কীভাবে দেখতেছে। বা নেপোলিয়ান বোনাপার্ট, আপনারা যদি চেনেন নেপোলিয়ান রে, হয়তো চিনবেন, ফ্রান্সে এই বেটা, এই লোক এত পরিমাণ মানে সেলফ বিলিফ তার, সে যুদ্ধে যাওয়ার সময়, আপনি মুভিটা দেখা পারেন, নেপোলিয়ান নামে একটা মুভি আছে, সে যুদ্ধে যাওয়ার সময় সে বলতেছে আশেপাশের সব কিছু আমার বলতেছে আমি আজকে জিতবো। এই যে বিলিফ, সেলফ আইডেন্টি, সে কিন্তু নিজের থেকে বানাইতেছে, এমন কিন্তু না আসলে সবাই কি কথা কওয়া পারে না। নিজের থেকে যখন আসে তখন ওই জিনিসটা হয়। ওকে, এই জিনিসটা এখন কীভাবে চেঞ্জ করে, সেটা হচ্ছে বিলিফ আর অ্যাকশন দিয়ে। বিলিফ তো জাস্ট ওকে আমরা বিশ্বাস করতেছি, আর অ্যাকশনের ক্ষেত্রে যায় ওই যে আমরা যে স্ট্রাকচার গেলো, এই স্ট্রাকচার ফলো করা। আর আপনি বলা পারেন এই স্ট্রাকচার দিয়েই কী হবে? হ্যাঁ, এই স্ট্রাকচার দিয়েই হবে। আপনি খালিদ ফারহান ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেন, যার কাছে জিজ্ঞাসা করেন, ওরা সবাই এই স্ট্রাকচারই ফলো করে। আমি কীভাবে বললাম? কারণ ওরা সবাই দেখবেন বলতেছে একটা অফার ক্রিয়েট করছে, আমি এই জিনিস প্রোভাইড করি, আমার ইনবাউন্ড ক্লায়েন্ট আসতেছে এইভাবে, আমার আউটবাউন্ড ক্লায়েন্টের জন্য আমি এই অ্যাপ্রোচ করতেছি এইভাবে, আমার ক্লায়েন্টের রেজাল্ট আমি এইভাবে ডেলিভার করি, আর আমি এইভাবে হেল্প করি। দেখবেন সবাই এই সেম জিনিস বলতেছে, জাস্ট ডিফারেন্ট জিনিসটা কি জানেন? ডিটেইলে। ইংলিশে আরেকটা পোয়েট্রিতে একটা আছে, এই জিনিস শুনে অনেকের খারাপ লাগা পারে, বাট আগে বুঝে নেন যে গড লিভস ইন ডিটেইল। মানে এমন না যে আল্লাহ ডিটেইলে বাস করে, এমন না। মানে একটা ধরেন আগেকার নৌকা, ঠিক আছে, আগেকার নৌকা তো অনেক দেখছেন হয়তো মুভি টুভিতে, নৌকায় অনেক নিখুঁতভাবে কাজ করা, মানে দেখে মনে হচ্ছে একটা ভাইব আছে যে ওকে অনেক পুরান কারিগর, অনেক দেওয়া ডিটেইল দেওয়া বানাইছে। তারা বলে যে গড লিভস ইন ডিটেইল, মানে যে মানুষটা অনেক ডিটেইলের সাথে একটা কাজ সম্পন্ন করে, ও অন্যান্য মানুষের চেয়ে আলাদা। ওরা গড বলতে এটা বোঝায় যে অন্যান্য মানুষের চেয়ে আলাদা, জাস্ট এটাই, অমন না যে সৃষ্টিকর্তা, ওইটা না। তো এই যে জাস্ট সিম্পল স্ট্রাকচার, এইটা আপনি তখনই অন্য মানুষের চেয়ে আলাদা করা পারবেন যখন এই যে প্রত্যেকটা যে সেকশন আছে এই জায়গায় আপনি আপনার নিজের ওয়ে বের করে নিতে পারতেছেন। এই জায়গায় কথা বলার সময় অনেকে আমার এমন বলছে যে ব্রো আমারে কিছু দিয়া দাও, যে আমি কীভাবে লিড কালেক্ট করবো, কীভাবে এটা কালেক্ট করবো। আমি যদি দিয়া দিই তাহলে আপনার ইউনিকনেস কই গেল? আমি তারা বলছি যে আমি প্রত্যেকটা লিড কালেক্ট করে রিসার্চ করে, নিজে রিসার্চ করে, যে ওকে আমি ইউটিউবে যাইতেছি, সার্চ দিতেছি যে আমি কার সাথে কাজ করতে চাই, আমি রিসার্চ করি। আমি এআইও ইউজ করি না লিড কালেক্ট করার জন্য, কারণ তার কাছে সেটা ভালো লাগে নাই। এক একজনের ক্ষেত্রে এক একটা কাজ করে, বাট বেসিক স্ট্রাকচার যেটা এইটা, আমি এটা স্ক্রিনশট নিয়ে এই জায়গায় রাখছি, আপনার স্ক্রিনশট নেওয়া পারেন। এইটার আপনি কীভাবে এই যে নিজের ক্ষেত্রে কাজ করবেন, ওই যে যেমনটা দেখালাম এআই এর কাছে যায়, বা নিজের ব্রেইন ইউজ করে, যে ওকে আমার অফার কী হওয়া পরে, আমার ডেলিভারেবলস কী হওয়া পরে, আমি ইনবাউন্ড ক্লায়েন্ট কীভাবে পাবো, আউটবাউন্ড ক্লায়েন্ট কীভাবে আমার কাছে আসবে, আমি কীভাবে অ্যাপ্রোচ করব, কোন জায়গায় অ্যাপ্রোচ করব। এই ক্ষেত্রে আমার আবার প্রত্যেকটা স্ট্রাকচার বাই স্ট্রাকচারই করা আছে, যে রেকর্ডেড ক্লাসে, আবার আগেকার লাইভ ক্লাসে, যেটা প্রিমিয়াম সেকশন যারা নিচ্ছে তারা নিতেছে। আমি বলতেছি না আপনি নেন, নিলে নেন, কুল, সমস্যা নেই, না নিলে সমস্যা নেই। তো এই জায়গায় দেওয়া আছে, আপনি নিজের থেকেও বের করে নেওয়া পারেন, মানে আপনার নিজের কীভাবে করবেন সেটা বলে দিই। ধরেন এই যে ইনবাউন্ড ক্লায়েন্ট আপনার কীভাবে আসবে, এর আর বের করার আগে আপনার খুঁজে বের করা দরকার আপনার ক্লায়েন্ট কোন জায়গায় আছে। টাইম কি শেষ হয়ে যেতেছে? ও না, সরি, কেউ যেন হাত তুলছে, একটু পর ব্রো, আমার শেষ হোক তারপর সবার কথা বলবো, সমস্যা নেই। ইনবাউন্ড ক্লায়েন্ট আপনার কীভাবে আসবে সেটার আগে আপনার বোঝা লাগবে যে আমার ক্লায়েন্ট কই আছে, সেই জায়গায় যায় তো আমার উপস্থিতি দেখানো লাগবে, যাতে ওই আমার নোটিস করে, আমার কাছে অ্যাপ্রোচ করে। ওকে, আমি বুঝলাম যে ওকে আমার ক্লায়েন্টরা সবাই আছে হচ্ছে এক্সে, মানে টুইটারে, ঠিক আছে। ধরেন আমি টেক নিয়ে কোনো সার্ভিস প্রোভাইড করি, যারা টেক নিয়ে কোনো সার্ভিস প্রোভাইড করে, জাস্ট একটা হ্যাক্স, সেটা হচ্ছে টুইটারে বেশি মানুষ থাকে যারা টেক ডেভেলপার এই টাইপের। তো ওই জায়গায় আমি আমার নিজের পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করলাম, ঠিক আছে। এখন আমার কাজ আমি শো করতেছি, যারা ইন্টারেস্টেড তারা দেখতেছে, আমার ইনবাউন্ড ক্লায়েন্ট আসার চান্স বাড়তেছে। আউটবাউন্ড ক্লায়েন্ট আপনার কীভাবে বাড়বে? ধরেন আপনি এই জায়গায় এখন প্রোভাইড করেন হচ্ছে ই-কম কোনো সার্ভিস, ঠিক আছে, অ্যাড রান করেন আপনি, মেটা অ্যাডস বা কোনো কিছু। কারণ ই-কমার্স বেশি, মানে কোন প্ল্যাটফর্মে মানুষ আছে ই-কমার্স বিজনেস করে, ই-কম বিজনেস করে, সেটা আপনার রিসার্চ করা লাগবে। ওকে, আমার ই-কম ব্র্যান্ডগুলো আছে হচ্ছে ফেসবুকে,
কারণ আমি কি ফেসবুকে কি আমার আসল ক্লায়েন্টগুলো আছে, আমার পটেনশিয়াল ক্লায়েন্টগুলো আছে, নাকি ইনস্টাগ্রামে আছে? আমি কি বেশি মানুষের সাথে কাজ করব নাকি কম মানুষের সাথে কাজ করব? বয়স্ক মানুষের সাথে কাজ করব নাকি কম মানুষের সাথে কাজ করব? এটার বলে আইসিপি। আইসিপি এটা ডিফাইন করতে হয়। এটা ডিফাইন করার পর এই জায়গায় যায় সে ডিসিশন নেওয়া যে ওকে আমি এই প্ল্যাটফর্মে থাকবো। এইটার উপর নির্ভর করে যে আপনি কি ইমেইলে অ্যাপ্রোচ করবেন, নাকি ডিএমএ অ্যাপ্রোচ করবেন, নাকি লিঙ্কডইনে অ্যাপ্রোচ করবেন, দেখছেন? বাট মেইনলি যে আপনি যদি ফানেল হিসাবে চিন্তা করেন, এই স্ট্রাকচার হচ্ছে ফানেলের উপরে, আর আস্তে 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 নিচে আসবে হচ্ছে আপনার করা স্ট্রাকচার। মানে এই যে অফার, এই জায়গায় আপনি নিজেরটা লিখতেছেন, ইনবাউন্ড ক্লায়েন্ট আপনি নিজেরটা লিখতেছেন যে আমি এই জায়গা থেকে ইনবাউন্ড ক্লায়েন্ট পাবো, আউটবাউন্ড ক্লায়েন্ট আপনি নিজের থেকে লিখতেছেন, ডেলিভার রেজাল্ট আপনি এই যে আপনার আইসিপি ওরে আপনি কী ডেলিভার করবেন সেটা লিখতেছেন, ওর প্রবলেমগুলো খুঁজে বের করতেছেন। কীভাবে খুঁজে বের করবেন? এআই এর হেল্প নেন। ধরেন আমি বললাম যে মাই আইসিপি কী সার্ভিস প্রোভাইড করছিলাম এই জায়গায়, আই এম সেলিং ওয়েব ডিজাইন সার্ভিস ফর ক্লোদিং ব্র্যান্ড। ওকে, মাই আইসিপি clothing brands based in Europe. ওকে, তার মানে ইউরোপে থাকে। ধরলাম হচ্ছে they launch some products every month, মানে প্রতি মাসে লঞ্চ করে এমন ব্র্যান্ডের সাথে আমি কাজ করতে চাইতেছি। এগুলো আমার আইসিপি। আইসিপি মানে হচ্ছে আপনার আইডিয়াল ক্লায়েন্ট প্রোফাইল, মানে আপনার ক্লায়েন্ট কেমন হবে সেটা আগের থেকে আপনার ডিসাইড করা। ওই যে বলতেছিলাম যে স্কেল করার যে বিষয়টা, স্কেল করার ক্ষেত্রে আপনার সব কিছু আগে নিজে থেকে ডিসাইড করে নেওয়া লাগে। আর যারা স্কেল করতে চায় না বা ওই জিনিসটা মাথায় নাই যে ওকে আমি বেশি মানুষের সাথে কাজ করব বা বেশি টাকার মানুষের সাথে কাজ করব, ওরা জাস্ট দেখবেন এমন পাল ছেড়া দিচ্ছি, ভাসতেছি, নদী যেদিক যাইতেছে আমার নৌকাও সেদিক যেতেছে। ওইটা আমরা হইতে চাইতেছি না, আমরা নিজের জাহাজ নিয়ে বসতেছি। আমার কাশি আইছে, সরি। তো এই জায়গায় দে লঞ্চ সাম প্রোডাক্টস এভরি মান্থ। নাও where should I create my ওকে, আমি জায়গা জাস্ট বলছি যে আমার আইসিপি এটা। এখন তুমি আমার হেল্প করো যে আমার পার্সোনাল ব্র্যান্ড আমি কই বের করবো, কই করবো, আর আমি কীভাবে কোন প্ল্যাটফর্ম দিয়ে আমার পটেনশিয়াল ক্লায়েন্টের কাছে অ্যাপ্রোচ করবো। ওকে ওকে, ওই অলরেডি বলতেছে যে তোমার আইসিপি স্ট্রং, ইনস্টাগ্রাম নন নেগোশিয়েবল। দেখছেন, ওই আমার হেল্প করতেছে এই জায়গায়। এর জন্য আমি আমার একটা এই জায়গার রাখছি যে মাস্টার ফ্রি, কোনো কোর্সের দরকার হয় না ভাই। এখনকার টাইমে এআই আপনার হচ্ছে গাইড, ঠিক আছে? টুইটার নট ফর লিডস ডিরেক্টলি বাট ফর পজিশনিং, এত কিছু দরকার নেই। আপনি জাস্ট আপনার অনুযায়ী একটা ধৈরা সেটারে মাস্টার করবেন যে ওকে আমার আইসিপি এই জায়গায় আছে, আমি আমার স্ট্রাকচারটা এই জায়গা দিয়ে বানাবো, আর তাদের আমি এই রেজাল্ট ডেলিভার করব, কোন প্রবলেম সলভ করতেছি সেটা নিয়ে অফার বানাইতেছি। আশা করি বুঝাইতে পারতেছি যে জাস্ট বেসিক স্ট্রাকচারটা এইটা আপনি যে নিজের লেখা নিয়েন, তারপর নিজেরগুলো বের করেন, প্রত্যেকটা জিনিস বের করেন, দেন ওই অনুযায়ী আপনার প্রত্যেকটা যে স্টেপ আছে সেই স্টেপে অ্যাপ্রোচ করেন, তাইলেই সব কিছু হবে। আপনি যা চাইতেছেন সেটা হবে। আমি যদি পুরোটা সামারি করি যে জায়গায় আমি কি আপনারা বুঝে চাইছি যে কি কি করবেন আপনি, আপনার অ্যাকশনেবল, ঠিক আছে? আপনি যেটা অ্যাকশন নেবেন, সবার ফার্স্টে নিজের গোল ক্লিয়ারলি জানা যে আমি এটা করব, আমার এন্ড গোল এটা, আমি আমার সার্ভিস দিয়ে এটা করতে চাইতেছি। সেকেন্ডলি আপনার যে স্ট্রাকচার, এই যে সার্ভিস বেসড বিজনেসের স্ট্রাকচার, সেইটারে আপনার যে এন্ড গোল সেই অনুযায়ী প্রত্যেকটা পয়েন্টে নিজে ডিফাইন করা, নিজে খুঁজে বের করা যে আচ্ছা আমি এইভাবে করব,
ইনবাউন্ড ক্লায়েন্ট আমার এইভাবে আসবে, আউটবাউন্ড ক্লায়েন্ট আমার এইভাবে আসবে, অফার আমার এইটা, আইসিপি আমার এইটা, আমি ক্লায়েন্টে এইটা ডেলিভার করি, প্রতিটা জিনিস আমার জানা থাকা দরকার। তারপর সিস্টেম ক্রিয়েট করা যেটা স্কেল করা পারে। আপনি এই নিয়ে আরও ভিডিও দেওয়া পারেন অনলাইনে, বিদেশি ভিডিও দেন, আমি জানি না বাংলাদেশে এখন বানাইছে নাকি এসওপিস বা সিস্টেম স্কেলিং এসব নিয়ে কথা হইতেছে নাকি, বাট এমন দেখা দেন আপনার জিনিসটা স্কেল করেন। আশা করি আপনার হেল্প হয়েছে এই জায়গা থেকে, এখন আপনারা কোয়েশ্চেন করা পারেন এই জায়গায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি যে বলতেছিলেন সেলফ আইডেন্টিটি নিয়ে, এটা কি আপনি বুঝাইছিলেন পার্সোনাল ব্র্যান্ডিং? না, শিট, আমি মাইক অন রেখে কাশি দিয়ে দিছি। সেলফ আইডেন্টিটি মানে পার্সোনাল ব্র্যান্ডিং না, এটা আমি আপনার মাইন্ডসেট নিয়ে কইছি। সেলফ আইডেন্টিটি মানে আপনি নিজে কি, ঠিক আছে? ধর আমি জানি আমার আম্মু যদি আমার দেখে আমি যত যাই কিছু করি, আমারে বলবে যে আমার ছেলে বোকা, কারণ আমি আসলেই বোকা। সে দেখা পারে, আমার ভিতরে দেখা পারে যে ওকে আমি তো জানি যে আমার ছেলে বোকা। ওইটা হচ্ছে সেলফ আইডেন্টিটি, ঠিক আছে? আপনার সেলফ আইডেন্টিটি আছে, আরেকটা ভাইয়ের সেলফ আইডেন্টিটি আছে, ওইটা চেঞ্জ হয়ে হচ্ছে মানে যখন আপনি নিজের থেকে ভাবতেছেন যে আমি এইটা, তখন আস্তে আস্তে ধরেন আমার আম্মু যেমন ভাবতেছে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যে না আমি বোকা না, আমি চালাক। ওকে, আমি কি কি ডিসিশন বোকামুখভাবে নিছি, আমি ওই ডিসিশন আমি চালাকভাবে নেব। তখন আস্তে আস্তে জিনিসটা চেঞ্জ হয়, শিফট করে। আপনি ইনবাউন্ড ক্লায়েন্টের ব্যাপারে বলছেন, আর আসলে কি আর একটা আউটবাউন্ড ক্লায়েন্টের ব্যাপারে বলছেন, এই দুইটা না? হুম। তা এই হাই টিকেট ক্লায়েন্ট পাওয়ার জন্য কি এই দুইটাই দরকার আছে, নাকি শুধু ইনবাউন্ড ক্লায়েন্টের ভিতর থাকলে হবে? হাই টিকেট ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে আপনার সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে মানে আপনি যে সার্ভিসই সেল করেন, এই দুইটাই ওয়ে, হয় ক্লায়েন্ট আপনার কাছে আসতেছে, নয়তো আপনি ক্লায়েন্টের কাছে চাইতেছেন, এছাড়া তো ওয়ে নাই। না না না। ধরেন ওই যে আরেকটা আছে না, মানে রেফারেল, সেটাও কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন, আপনার ক্লায়েন্ট আপনার কথা আরেকজনের কাছে বলছে, সে আপনার কাছে আসছে, মানে কি ইনবাউন্ড ক্লায়েন্ট। হুম। তো এই দুইটা সিস্টেমটারে আপনার জাস্ট ইমপ্রুভ করা লাগবে। নিজের কন্টেন্ট, আপনার নিজের ফেস শো না করলেও আপনার কাজের যে কেস স্টাডি, আপনার কাজের রেজাল্ট, সেসব শো করা। কোন জায়গায় শো করা? যে জায়গায় আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট আছে, যে জায়গায় আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট আছে, যাদের কাছে আমি সেল করতে চাইতেছি, ওরা যে জায়গায় আছে। ধরেন আমি গরু বিক্রি করব এই কোরবানি ঈদে, এখন আমার গরু হচ্ছে বিশাল, এখন ওই গরু কেনার জন্য তো আমার ওই পরিমাণ মানে মানুষই দরকার, মানে যে কিনা মানে যার পরিবারে ধরেন গোষ্ঠী সুদ্ধা খাবে কোরবানি ঈদে, ওই তো কিনবে আমার ওই গরু। অ্যান্ড ওই মানুষটা কোন জায়গায় আছে? গাবতলির হাটে আছে নাকি ঢাকার হাটে আছে? ওকে, ঢাকার হাটে আছে, তার মানে আমি আমার গরুটা ঢাকার হাটে নিয়ে যাব। ব্যাপারটা এমন ইনবাউন্ড ক্লায়েন্টিং। আর একটা প্রশ্ন করি ভাই। অবশ্যই। একটা বিষয় আছে যে অ্যাজ এ ভিডিও এডিটর হিসেবে পার্সোনাল ব্র্যান্ডটা কোন কোন প্ল্যাটফর্মে করা উচিত? ওকে, আপনার কাছে আপনার মনে হয়? আইসিপিটা আমার জানেন যে আপনি কেমন ক্লায়েন্টের সাথে বেশি কাজ করেন? আমি বর্তমানে আসলে আপনার বিভিন্ন থার্ড পার্টির সাথে কাজ করতেছি, কারণ যে আমার স্কিলটা ওইভাবে মানে হয় নাই এখনো। তো এই হচ্ছে হলো বিষয়। ওকে, আপনি কি বাংলাদেশের মানুষের সাথে কাজ করতেছেন নাকি বিদেশের? আমার কাজগুলো বিদেশি, কিন্তু আপনার আছে না যে বিভিন্ন এজেন্সি, হুম। ওরা আর কি আপনার রিমোটলি কাজ দেয়, হুম। সেই কাজগুলো করতেছি আর কি। কিন্তু আমি সরাসরি ক্লায়েন্ট হ্যান্ডে যাই নাই এখনো, বা যাচ্ছি না। আমি চিন্তা করতেছি যে আমার স্কিলটা আরো একটু ভালো হোক, তারপরে আর কি আমি যাব। বুঝতে আমি পারছি। বর্তমানে হলো আপনার থার্ড পার্টির সাথে কাজ করতেছি। ব্রো, তাহলে আপনি আপনার যে এই যে যে পোর্টফোলিও হইতেছে, এই পোর্টফোলিও ওয়েবসাইট দরকার নাই। ওয়েবসাইট বানানো কেউ যায় না ওয়েবসাইটে। আপনারা কয়জন এই জায়গায় আমার ওয়েবসাইটে গেছেন? কেউ যান নাই। আপনার সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম কুল, ভিডিও এডিটারের ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে ইনস্টাগ্রামে আপনার প্রোফাইল বানান, যাতে একজন মানুষ যখন আপনার প্রোফাইল আসতেছে তখন সে যাতে আপনার সিরিয়াসলি নেয়, যাতে না ওর ভিতর জিনিস আছে, ও পারে। এটা একটা, এটাকে আপনি ইনবাউন্ডের কথা বললেন, এটাই আপনার ক্ষেত্রে মেইন হবে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে পোর্টফোলিওর ব্যাপারে কি যেন একটা বলতে যাচ্ছিলেন? পোর্টফোলিওর ব্যাপারে কি যেন একটা বলতে যাচ্ছিলেন, পরে আবার মানে অন্য কথা বললেন। বললাম যে পোর্টফোলিও ওয়েবসাইট দরকার নেই এখনই।
পোর্টফোলিও ধরেন আপনি নিজের গুগল ড্রাইভ না, পোর্টফোলিও অনেক থার্ড পার্টি আছে। আমি আর যেমন কার্ড.কো আছে না, হ্যাঁ হ্যাঁ ওইখানে আর কি নিজের পোর্টফোলিও আর কি সাজাইছি আর কি। হ্যাঁ, ওইটা পারফেক্ট। যখন তাও এটা শো করবেন যখন চায়। আর আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ড যেটা থাকা দরকার সেটা ইনস্টাগ্রামে থাকা দরকার। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে রাহাত ভাই, ভালো লাগলো আপনার কথা বললো। এরপর আরো কোশ্চেন মাই প্লেজার ভাই। সিজন ভাই কথা কেমন হবে, ভাই? আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই হ্যাঁ, একটা কোশ্চেন হচ্ছে কি, আমরা কি যারা একদম মানে বিগিনার লেভেলে আছি, আমরা কি ইন ফিউচারে আপনাকে অ্যাজ এ মেন্টর হিসেবে দেখতে পারবো কিনা? জাস্ট যদি একটু হিন্ট দিতেন। ব্রো, আপনার আমি থেকে- কোনো মেন্টর না ভাই, আমি জাস্ট আপনার মতোই, আমি জাস্ট খালি না, আমার জিনিসটা আমরা শেয়ার আমরা করতেছি। আসলে আমরা অ্যাজ এ বিগিনার হিসেবে আমরা চাই যে আপনার মতো কেউ হোক, কারণ আমি নতুন এই প্রথম আপনার একটা সেশন দেখলাম। আই বিলিভ দ্যাট যে আপনার থেকে যদি আমরা একটা গাইড পাই, আমরা আশা করি ভালো কিছু করতে পারবো। এই বিশ্বাসটা অন্তত ঢুকছে আর কি নতুন অবস্থায়। আপনি আমার ইউটিউবে দেখা পারেন, এই জায়গা আছে। আবার এই যে হ্যাঁ হ্যাঁ কালকে কি বলে আসছে, এটা আমার মাথা গুলাই গেছে। 3 তারিখ থেকে আবার ক্লাস হইতেছে, ওই জায়গায় থাকা পারেন। বাট আমি মেন্টর Yes. না ভাই। ইয়েস, অ্যাকচুয়ালি আমি মনে করি বাংলাদেশে আপনি আসলে ডিফারেন্ট ক্যাটাগরিতে আপনি কন্টেন্ট বানান। ইভেন আপনার যে বিহেভিয়ার মনে হবে যে ইউটিউব আমেরিকার কারো থেকে কিছু শিখতেছি, এই টাইপের আর কি। দ্যাটস ওয়াই আমরা মনে করি যে না, আমাদের জন্য একটা গুড ভাইব হবে। সো আমি এতটুকু রিকোয়েস্ট করবো যে ভাই আমাদের সাথে একটু কানেক্ট থাকেন। অবশ্যই জানি আপনি থাকি আমি। ব্যস্ত মানুষ, ব্যস্ত মানুষ, তারপর আপনি যে আমাদের সময় দিচ্ছেন ভাই, এটা আমাদের জন্য অনেক। থ্যাংক ইউ ভাই। আমার কাছেও ভালো লাগে টাইম কাটাইতে। ইয়েস, আমার বিশেষ করে ডেইলি লাইফের যে ব্যাপারগুলো, এগুলো আরো বেশি ভালো লাগে। এগুলো আসলে আমাদের বেশি মোটিভেশন দেয় যে ডেইলি লাইফে কি কি করা উচিত, বিশেষ করে হেলথ নিয়ে এই ব্যাপারগুলো আরো বেশি। হেলথ নিয়ে আসলে এই তো সিজন ভাই। আচ্ছা সিজন ভাই কি অবস্থা ভাইয়া? আচ্ছা সিজন ভাইয়া, ধরেন তো লাখ টাকা ইনকাম করতে গেলে সবাই বিদেশি কাস্টমার ভাবে, বাংলাদেশ কাস্টমার গুলো কি জন্য ভাবে না, অথবা বাংলাদেশের সাথে তো কাজ করে লাখ টাকা ইনকাম করা যায়? অবশ্যই করা যায়। ধরেন আপনি, তার নাম কি জানো, ফুড ভিডিও ইকোনায় রাফসান্দা ছোট ভাই, তার ভিডিও এডিট করেন। হ্যাঁ, এখন সে ধরেন আপনার সাথে খুব ভালো সম্পর্ক, সে ভিডিও আপলোড দিলেই আপনার নাম তার মাথায় আসতেছে। আপনারও লাখ টাকা হয়ে যাবে আস্তে আস্তে। Yeah. আমরা তো, আমি মনে হয়েছে যে ভিডিও করে ওনাদেরকে অ্যাপ্রোচ করলে সবচেয়ে বেটার হয়। তো ভিডিওর ভিতরে কি কি বিষয় তুলে ধরলে সবচেয়ে বেটার হয়, অথবা বিস্তারিত কি সব তথ্যই দিয়ে দিব যে তোমার আমি এগুলো এগুলো করতে পারি, হেল্প তুমি আমার সাথে কাজ করো? না না না, এটা না যে আমি তোমার এই ডেটা দেবো, এটা না। এটা একটা মার্কেটিংয়ের একটা জিনিস। আমি তোমার কি দেবো, আমার কথা উঠবেই না। আমি কি, কারো কিছু যায় আসে না। আপনাদের এই জায়গায় কারো কিচ্ছু যায় আসে না আমি কি। সবার যায় আসে যে আপনারা নিজেরা কি কি নেওয়া পারবেন, ঠিক আছে? এটা এমনভাবেই ওয়ার্ল্ড চলে। তেমন আচ্ছা, রাফসান্দা ছোট ভাই, সে আপনার থেকে কি পাবে সেটা আপনার ওই জায়গায় বলা, যে ওই এটা পাইতেছে, ওর এই জায়গায় হেল্প হইতেছে। আচ্ছা সিজান ভাই, আপনার থেকে একটা সাজেশন চাই। সেটা হচ্ছে আপনি কি মনে করেন যে আমরা এজ এ ধরেন সবসময় ভার্চুয়ালি কাজ করি এভরিথিং, সো আমাদের জন্য আসলে ভিলেজ লাইফে লিভ করা ভালো হবে নাকি শহরে মুভ করা ভালো হবে? এই ব্যাপারটা আসলে প্রতিটা মোমেন্টে কিউরিয়াস জাগে আর কি ভিতরে। সো এই ব্যাপারটা প্লিজ একটু। ওই যে আমি যখন একটু আগে আমার স্লাইড না কি বলে ডিজাইন শো করতেছিলাম, বলছিলাম যে আপনার গোল ক্লিয়ারলি জানা দরকার, যে আপনি কি চান, আপনার এন্ড গোল কি, বিজনেসে হোক কাজে হোক। আর আপনি যদি চান এই জিনিসটা স্কেল করতে, আরও বড় করতে, ঢাকায় আসা পারেন বা যে জায়গায় মন চায় গ্রামে বসেও করা পারেন। যদি আপনার সেট আপ কুল হয় গ্রামে, আপনার যদি থাকতে ভালো লাগে গ্রামে, তাহলে কেন সমস্যা নাই। থ্যাংক ইউ ভাই। এগুলো ডিপেন্ড করে আশা করি নিজের উপরে। হ্যাঁ হ্যাঁ, এই যেমন আচ্ছা ভাই। আমি গ্রামে যাই ভাই, আমার ঈদের দিনটাও ভালো লাগে না, কারণ আমি এই জায়গায় বড় হয়ে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তবে গ্রামের সাইডে একটা সমস্যাই আসলে সবসময় ফিল করি, সেটা হচ্ছে গ্রামের আসলে মানুষজন আর কি। গ্রামের ওয়েদার এভরিথিং ইজ কুল, বাট মানুষজন আসলে মেন্টালি একটু আমাদেরকে একটু প্রবলেম করে। দ্যাটস ওয়াই আমি কোশ্চেনটা করছিলাম। প্রচুর টক্সিক ভাই, প্রচুর টক্সিক ভাই। হ্যাঁ,
এই ব্যাপারটা হ্যাঁ, সিদ্ধান্ত ভাই। হয়তো বা জানতে পারবে না, কারণ উনি শহরে আছে, উনি শহরের মানুষ তো আসলে কেউ কারো খবর নেয় না, কিন্তু গ্রামে আসলে ব্যাপারটা ভিন্ন আর কি। মানে আর কি করতেছেন ওটার পিছনে পড়ে থাকবে। ভাই একটা কোয়েশ্চেন ছিল আমার। অবশ্যই অবশ্যই বলেন ইকরাম ভাই। জি, ধরেন আমি একজন ক্লায়েন্ট রিচ করলাম এবং আমার অফারটা এবং আমার ডেলিভারেবলস আমি তার সাথে শেয়ার করলাম। তারপরে মনে করেন সে আমাকে রেসপন্স করলো না, তো তাকে কি আমি আরো মাল্টিপল টাইমস ফলো আপ করতে পারি, নাকি একবারে আশা ছেড়ে আবার নতুন একজন ফাইন্ড আউট করব? এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। 2 থেকে 3 বার ফলো আপ পাঠাবেন, বাট ফলো আপটা এমনভাবে হবে না যে মানে নতুন করে আবার পাঠাইতেছি এমনভাবে না, তখন যে ও বুঝা যাবে যে ওই একবার পাঠাইছে আবার পাঠাইতেছে। জিনিসটা জাস্ট খোঁজা দেওয়া যে ওকে আমি তোমার এটা পাঠাইছিলাম, তুমি কি দেখছো। বাট ট্রাই করেন ওই যে প্রথমবার অ্যাপ্রোচ করা, ওই যে আমরা ছোটোবেলাতে পড়ছি ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, জাস্ট প্রথমটা যাতে কুল হয় সেই জিনিসটা খেয়াল রাখা আর কি। জি, কারণ হচ্ছে ফার্স্ট টাইমে কিন্তু অনেকেই কনভার্ট হতে চায় না। হুম। আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি। বর্তমান সময়ে এআই আসার পর থেকে মানে বিভিন্ন ইউটিউব চ্যানেল বলেন আর এমনি অনেক মানুষই বলতেছে যে এআই তো রিপ্লেস করে দিবে। লাইক আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি এখনো পর্যন্ত, তো এই ব্যাপারটা আসলে অনেক এটা নিয়ে অনেক কনফিউশন যে এআই রিপ্লেস করে দিবে, আবার অনেকে বলে যে না এআই আরো হেল্প করবে। সো এই কারণে আমার মতো আসলে আমার না, যারা বিগিনার আছে, যারা আসলে এই সেক্টরে আসতে যাচ্ছে, ডিজাইন বলেন এডিটিং বলেন যেটাই বলেন, তো অনেকে কনফিউজড হয়ে যাচ্ছে যে এআই এসে পড়ছে তো এখন এগুলি শিখালাম। আচ্ছা, আমি কিছুদিন আগে একটা জিনিস পড়তেছিলাম যে কোনো অন্টারপ্রেনারই এআই তার চাকরি খেয়ে নেবে এই নিয়ে ভয় পাইতেছে না। তো আপনি যদি নিজের ধরেন ব্যবসায়ী বা বিজনেস করেন এমন ভাইবা থাকেন, আপনার ভয় পাওয়া উচিত না। ভয় পাওয়া উচিত তার যে হচ্ছে মানে ট্যাক্সি ড্রাইভার বা এমন কিছু। যেমন আমেরিকায় ও ওমো না কি যেন একটা আছে, ওয়েমো কিছু একটা ট্যাক্সি ফুললি মানে এআই চালাইতেছে, আমার নামটা ঠিক খেয়াল নাই, ওয়েমো বা কিছু একটা। এখন সেই জিনিসটা আমাদের দেশে আস্তে আস্তে কিন্তু অনেক টাইম লাগবে, তাই না? এখন আপনি আপনার যে সার্ভিসটা এই জায়গায় এআই ইউজ করেন, ধরেন আপনি গ্রাফিক্স কী করেন যেন, আপনি গ্রাফিক্স কোন সেক্টরের গ্রাফিক্স ইউজ করেন? আমি ধরেন যে ওয়েব ডিজাইন, তারপর থাম্বনেল ডিজাইন, এগুলি আর কি। ওকে, আপনি ধরেন ওয়েব ডিজাইন করেন, ঠিক আছে। এখন আপনি রিচ আউট করার সময় আপনার আউটবাউন্ড ক্লায়েন্টের সময় আপনি ওই ওয়েবসাইটটা আপনি তারা যেভাবে অ্যাপ্রোচ করতে চাইতেছেন সেটা এআই দিয়ে খুব সিম্পলি বানায় অ্যাপ্রোচ করতে পারতেছেন। এআই আপনার হেল্প করতেছে। যেমন আমি এই যে বললাম যে একটু আগে চ্যাট জিপিটির সাথে, চ্যাট জিপিটিতে তেমন কেউ ইউজ করেই না যে আমার এটা সার্ভিস, এখন আমার অফার ক্রিয়েট করো, আমার সিস্টেম বানাও, ও কিন্তু বানায় দিল। ঠিক। তো আপনি নিজে ইউজ করেন আপনার নিজের কাজে, বাট এমন হবে না জীবনেও যে গ্রাফিক্স ডিজাইনারের চাকরি শেষ হয়ে গেছে, ভালো ডিজাইনারের চাকরি জীবনেও শেষ হবে না। থ্যাংক আচ্ছা ইউ। ভাই, আমার একটা কোশ্চেন ছিল আর কি। অবশ্যই। আচ্ছা, প্রথমেই থ্যাঙ্কস দিয়ে নিই, কারণ মানে আপনার এই আজকের কি বলবো ওয়েবিনারটা আসলে অনেক ভালো লাগলো। আর অনেক কিছু আমার মনে হয় এই আপনি আধা ঘন্টা অথবা যতক্ষণ কথা বললেন অনেক কিছু শিখলাম। ভাই আপনি এই যে আপনি এইভাবে কথা বললেন না, তার জন্য মানে অন্যান্যরা যারা কোয়েশ্চেন করবে তারা মানে পারতেছেন না। ধরেন আমার দ্বারা 100টা ক্লায়েন্টের এখন আমি আমার কাছে টেমপ্লেট আছে, ধরেন একটা টেমপ্লেট বানাইলাম, আমি কি ওই টেমপ্লেট ধরে কি 100 জনকে ইমেল পাঠিয়ে দিব, নাকি ওই থেকে ধরেন কিছু বাইসা মানে যারা ডিফাইন করে, যারা ধরেন একবার ওয়ার্ম তাদেরকে ডিফাইন করে পার্সোনাল ভাবে ক্লায়েন্ট মানে ইমেল মানে বানায় দেন তাদেরকে পাঠালে বেশি ভালো হবে? পার্সোনালাইজড। ওকে, আচ্ছা, মানে এটাই জানার ছিল, মানে পার্সোনাল তাদের বানায় তাহলে আর বুঝা যাবে। আচ্ছা ভাই, আর একটা কোয়েশ্চেন আমার। হুম। একটা ব্যাপার হচ্ছে অনেকেই বলে যে ফাইবার অ্যান্ড আপওয়ার্ক যে দুইটা মার্কেট প্লেস অলরেডি মানে অনেক পপুলার, তো অনেকে বলে এই দুইটা ছাড়া কেউ আসলে এই সেক্টরে বা
লাইক ফ্রিল্যান্সিং যারা বলে আর কি, যে ফ্রিল্যান্সিং সেক্টরে উঠতে পারবে না বা সার্ভিস সেল করতে পারবে না প্রপারলি বা খুব বড় হতে পারবে না, এইটা আসলে কতটুকু মানে সত্যি? একদম না। আপনি যদি সেল করা পারেন, আপনি যদি সেল করা পারেন, আপনি যদি টাকা আসতেছে, তাহলে আপনি কেন পারবেন না? আউট অফ মার্কেট প্লেসে অবশ্যই সম্ভব, তাই না? অবশ্যই সম্ভব, মানুষ করতেছে। যেমন আপনার কি নীল রে চেনেন এই জায়গায় হ্যাঁ ইউটিউবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই চিনি। ওই তো মার্কেট প্লেসের বাইরে কাজ করে, মার্কেট প্লেসের ভিতরে কাজ করে, সব জায়গায় কাজ করে। হ্যাঁ, এটা আসলে একজন ফ্রিল্যান্সারই যে মানে টপ রেটেড, উনিই বলছে যে মার্কেট প্লেস ছাড়া ওঠা পসিবল না। তো দ্যাটস আর কি। আচ্ছা ভাইয়া, আমার যে প্রশ্নটা ছিল আর কি করবো? অবশ্যই। আচ্ছা ভাইয়া, প্রশ্নটা হচ্ছে আপনি মানে কথার লাস্টে যে জিনিসটা ক্লারিফাই করলেন আর কি, এটা কি এরকম যে ধরেন আমি একটা প্ল্যাটফর্ম চুজ করলাম, ধরেন ইনস্টাগ্রাম অথবা ফেসবুক, তারপরে আপনার যেমন আপনি তো বলছেন যে আপনি ভিডিও এডিটিং সেক্টর ছিলেন নাকি? হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি ধরেন মোশন গ্রাফিক্স এর ধরেন বর্তমানে যে সাস অ্যানিমেশন গুলো চলতেছে, অথবা ধরেন আমার একটা প্যাশন আছে রিয়েল এস্টেটে, ঠিক আছে? হুম, এখন আমি কি এই রিয়েল এস্টেট যে নিশটা, এই নিশটা আমি মাস্টার করে তারপরে আপনার অফারটা সাজাবো, নাকি আমার মানে ধরেন 4-5টা নিশ একত্রে করে পরে আপনার অফারটা সাজাবো, এরকম কিছু? একটা আইসিপি যে কোনো একটা হওয়া দরকার। একটা বিজনেসের একটা ইয়ে আছে যে একটা অফার, একটা আইসিপি, আর মানে একটা মার্কেটিং ওয়ে, একটা প্ল্যাটফর্ম আর কি। মানে একদম ডিপে যাও, অত ছড়ানোর দরকার নাই। আর আপনার একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই জিনিস আমি নিজেও করছি, মাস্টার করার দরকার নাই ভাই। সেই জিনিসটা আমি এই যে যারা প্রিমিয়ামে এই জায়গায় নিচ্ছে, সেই জায়গায় মাস্টার ফ্রি নামে একটা ক্লাস রাখতেছি, ওই জায়গায় থাকবে। জাস্ট সিম্পলি বলি, আপনি চাইতেছেন রিয়েল এস্টেট, যারা ওই যে মোশন কি যেন কি যেন বলে, সাস অ্যানিমেশন, সেটা করতে চাইতেছেন, এটা আপনার প্রো হওয়ার দরকার নেই। আপনি আগে দেখেন যে কী টাইপের মানুষ কেমনটা কিনতেছে, ঠিক আছে? সাস অ্যানিমেশন কেমন অ্যানিমেশনটা কিনতেছে, ওই টাইপের ফাস্ট পোর্টফোলিও বানান। ফাইবারে থাকেন, আপওয়ার্কে থাকেন, কাজ আসলেই তো আপনার লাভ, যায় আসে না কোন জায়গার থেকে আসতেছে। ফার্স্ট স্টেজে, একদম ফার্স্ট স্টেজে আর কি নিজের পোর্টফোলিও বানান ইনস্টাগ্রামে। আগেই ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই, নিজের ওয়েবসাইট দরকার নেই। ইনস্টাগ্রামে পোর্টফোলিও বানান, নিজের কাজ শো করেন, আর এই যে আপনি শিখতেছেন সেটা লিঙ্কডইনেও শো করেন। ফাইবারে থাকেন, এই যে শিখতেছেন সেই প্রসেসটাও শো করেন। তাইলে এই যে শিখার টাইমটা এটা কমে আসতেছে। অনেকেই ভুল করে যে আগে শিখা নেই। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। একটা কোশ্চেন ছিল অবশ্যই। ভাইয়া, আমি ওয়েব ডিজাইন করছি এখন বর্তমানে। সো আমি ইউকে তে বর্তমানে কাজ করছি। সো এখন আমার যে প্রবলেমটা দেখা দিছে, আমি মেইনলি কাজ করছি হচ্ছে যে ধরেন ইউকে একজনকে আউটরিচ করছি ফেসবুকের মাধ্যমে। সো ফেসবুকের মাধ্যমে যখন আমি আউটরিচ করছি, রিপ্লাই রেটটা আমার বেশি আসছে। রিপ্লাই রেট বেশি আসার ফলে কিন্তু হচ্ছে কি, আমি বেশি আউটরিচ করার কারণে আমার যে ফেসবুক প্রোফাইলটা আছে এটা ফেসবুক আমার ডিসেবল করে দিচ্ছে বা ব্লক করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমি এটা কি করতে পারি? ক্লায়েন্ট আমি ইনস্টাগ্রাম থেকেও আনতে পারছি, কিন্তু ইনস্টাগ্রামে রিপ্লাই রেটটা আমার ক্ষেত্রে খুব কম আসছে। আচ্ছা, যেহেতু ফেসবুকে আপনার কাজ হইতেছে, তো আপনি ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট নাও পারেন। ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট মানে ওই পেজ, বুঝতে পারছেন কি? যাতে অ্যাপ্রোচ করা যায়, বা যদি প্রোফাইল থাকে প্রোফাইলটার প্রফেশনাল কইরা দেন আপনি ওই যে ভেরিফিকেশন যেটা আছে মান্থলি, যে আপনার যদি সমস্যা না হয় তাহলে আপনি নিয়ে নিন। তখন হবে কি, ওরা আপনার একটু ভাবে দেখবে যে ওকে, ওই আমার সাবস্ক্রিপশন নিতেছে, ওটাও তো ফেসবুকের সাবস্ক্রিপশনই, তখন সমস্যা হবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে ভাইয়া, যে বর্তমানে আমি কালকেও খালিদ ফারহান ভাইয়ের একটা ভিডিও দেখলাম, উনি ওপেন ক্ল ইউজ করে প্রচুর পরিমাণে আপনার ক্লায়েন্ট আনতেছে। তো আমি কি বর্তমানে ওপেন ক্ল ইউজ করব? আমার অ্যাবিলিটি আছে, আমি ইউজ করতে পারবো না, হ্যাঁ, এটা আসলেই কুল, আমার কাছেও ভালো লাগছে। আপনার যদি সমস্যা না হয়, আপনার এই জায়গায় মান্থলি রেভিনিউ কেমন হইতেছে জাস্ট শেয়ার করলে কুল হবে। মান্থলি আমার 800 পাউন্ড আর্ন করছি।
ওকে, আপনার এই ক্ষেত্রে এখনই ওপেন ক্লতে না যায়, আপনার এই জিনিসটা আরেকটু আর্নিং বাড়ায়, আপনার যে জি। সার্ভিস ডেলিভারি, এটা আপনার কাছে ভালো লাগে নাকি ক্লায়েন্ট পাওয়া এই জিনিসটা ভালো লাগে? কোন জিনিসটা করতে ভালো লাগে নিজের? আমার কাছে ক্লায়েন্ট পাওয়াটাই বেশি ভালো লাগে, ওকে, সার্ভিস ডেলিভারিও মোটামুটি ভালোই লাগে। তাহলে আপনি সার্ভিস ডেলিভারিটা কিছুটা ডেলিগেট করেন, হুম। ধরেন আরেকজন মানুষ হায়ার করে, এমন না যে ফুল টাইম হায়ার করা লাগতেছে, ওরা ইন্টার্ন হিসাবে নেন, ওরা শেখান, ওরা আপনার প্রপার এমপ্লয়ি হিসাবে বানায় নেন, তখন যায় আপনি আরও কিন্তু স্কোপ পাইতেছেন, টাইম পাইতেছেন যে আমি এখন কীভাবে আরও বেশি ক্লায়েন্ট আনবো, কারণ আপনার ডেলিভারির ওই কাজটা আরেকজন হ্যান্ডেল করতেছে, জি। তখন যায় আপনি ওপেন ক্ল ইউজ করা পারেন। তার মানে বর্তমানে আমি ইউজ করব না আপনার সাজেশন অনুযায়ী। হ্যাঁ, এখনই ইউজ করার দরকার নেই। থ্যাংক ইউ। সিজান ভাই, আমার এখানে একটা কোশ্চেন আছে, হ্যাঁ। সেটা হলো যে আপনি যেটা বললেন যে ইন্টার্নশিপের কথা, শুধু ইন্টার্নশিপ না, আই হ্যাভ সাম ইন্টার্নশিপ অ্যান্ড কিছু প্রফেশনাল মানুষ আছে যারা রিমোটলি আমার সাথে কাজ করছে, ঠিক আছে? ওকে, কিন্তু আমার দেখা যাচ্ছে সবকিছু ম্যানেজ করতে অনেকটা প্যারা খাওয়া লাগতেছে দিন রাত। যেমন প্রথমত হলো আউটরিচ, দ্বিতীয়ত হলো এদের ডেলিভারি দেওয়াতেও আমার অনেক টাইম দেওয়া লাগতেছে, থার্ডে যে আবার যারা আমার টিমে আছে তাদেরকে ম্যানেজ করা। সো আমার কাছে এখন সবচেয়ে বড় অবস্টেকেল মনে হইতেছে ম্যানেজ করা। সো আমি এটা কিভাবে ইমপ্রুভ করতে পারি টু ম্যানেজ মাই রিমোট টিম? ওকে, যে কোনো এজেন্সি মডেলের মেইন কাজটাই হচ্ছে কিন্তু টিম ম্যানেজ করা। এজেন্সির বলতেছি, সার্ভিসের না। আপনি তো এজেন্সি বানায় ফেলছেন, সেক্ষেত্রে আপনার একদিন জাস্ট বসা লাগবে, রাত্রে বসেন, জন বসেন, বৈশা আপনার কি কি স্টেপ আপনার কাজ করা লাগতেছে, আপনার ধরেন আউটরিচে কত টাইম যেতেছে, আপনার সার্ভিস ডেলিভারিতে কত টাইম যেতেছে, আপনার টিম ম্যানেজে কত টাইম যেতেছে, ওদের বুঝাইতে টুঝাইতে, এইসব জাস্ট আপনি লিখবেন। এরপর আপনি বের করবেন যে আচ্ছা কোনটায় আমি ছাড়া করলে সমস্যা, আমারই করা লাগবে, ধরেন আউটরিচ ধরেন বা সেলস কল, সেটা আমি না থাকলে হবে না। এখন টিম ম্যানেজ করা, এই জিনিসটা আমি কীভাবে অটোমেট করে দিব? এই জিনিসটা অটোমেট করা যায় ধরেন কন্টেন্টের মাধ্যমে, যেমন আমি করছিলাম আমার একটা টিমের একটা, মানে যখন আমি দেখতাম যে ওকে আমার নতুন মানুষ আসা লাগবে, আমার বারবার প্রথম থেকে বোঝানো লাগে, তো আমি পুরো কোর্স বানাইছি যেটা আমি ইউটিউবে ফ্রি, যে কিভাবে আমি এডিট করতেছি, একবারে একটানা বসছি পুরাটা বানায় ফেলছি, যাতে ও শিখতে পারে, ও ট্রেনিংটা হয়ে গেছে ওই জায়গার থেকে। এরপরে ও যখন ভিডিও এডিট করতেছে তখন আর শিখা লাগতেছে না, ও জাস্ট আমার একবারে শেষে দিতেছে, আমি দেখতেছি ওকে কাজ হইতেছে। তো এমনভাবে আপনার এই টিম ম্যানেজ করার বিষয়টা ডিসাইড, মানে ফিক্স করা যে আচ্ছা আমার যে কোন জায়গায় বেশি টাইম যেতেছে ওই জায়গাটা কীভাবে আমি অটোমেট করব, বুঝতে পারছেন কি? আর যেটা বেশি ইম্পর্টেন্ট ওই জিনিসটা আপনি নিজে করেন। ভাই আমি কি কোশ্চেন করতে পারি? না না না, থ্যাংক ইউ, অনেক গুড ইনফরমেশন। আসলে যেটা আমি এইভাবে ভালো করে এসওপি বানাইতে পারি ভিডিও, তাহলে আমার হয়তো এই রিপিটিটিভ টাস্কগুলো বারবার ভালো লাগবে। দ্যাটস নাইস, থ্যাংক ইউ সো যাক মাচ। যাক, ভালো লাগলো যে আপনার হেল্প হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার হ্যাঁ। কোশ্চেন করতে পারি? অবশ্যই পারেন ভাই। ভাইয়া আসলে আমার বয়স এখনো 18 চলতেছে, তো আমি ভিডিও এডিটিং করতেছি, মানে শিখতেছি, পাশাপাশি লোকাল মার্কেট থেকে কয়টা কাজ করলাম, মানে ক্যাপকাট শিখছি, প্রিমিয়ার প্রো শিখছি, মোটামুটি মানে সবকিছু জানি। এখন আফটার ইফেক্টস এর বেসিক শিখতেছি। তো আমি চাচ্ছি যে, মানে বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করতে, মানে ইংলিশ কন্টেন্টের আর কি। সো মানে আমি যদি আফটার ইফেক্টে একদম অ্যাডভান্স শিখতে চাই, তাহলে এমন আছে দেখা যাচ্ছে যে আমি বুড়ো হয়ে যেতে পারে, ক্লায়েন্ট ইংরেজি না হইতে পারে। তো আমি কিভাবে ক্যাপকাট বা প্রিমিয়ার প্রো দিয়ে মানে টুকটাক আমি আমার ওয়ার্কফ্লোটাকে আরেকটু সামনে দিকে নিয়ে যেতে পারি, বা আমি আমার যে ডিভাইসটা আছে ওই ডিভাইসটাকে একটু মানে আপডেট করার জন্য হলো মানে কাজগুলো করতে পারি, এই প্রশ্নটা ছিল আর কি। কুল কোশ্চেন। একটু আগেও একজন এডিটর ছিল, তারা আমি বলতেছিলাম যে পোর্টফোলিও বানাইতে, আপনার ক্ষেত্রে সেম হবে। এই জায়গা না, আমাদের উদ্দেশ্য কিন্তু শেখা না ভাই, স্কিল শেখার কিন্তু শেষ নাই। ধরেন একটা ডাক্তার, তার কিন্তু ওই ওষুধের শেখার কিন্তু শেষ নাই, নতুন নতুন ওষুধ আবিষ্কার হইতেছে প্রত্যেকটা জিনিসেরই। এই জায়গায় আমরা বিজনেস করতেছি, আপনার সেল করা লাগবে ফাস্ট। এখন আপনার ভিডিওটা আমি যেমন বানাইতেছি, কার জন্য বানাইতেছি
কে কিনবে এই জিনিসটা আগে ভাবা লাগবে, যে কার কাছে আমি বিক্রি করতেছি, কার কাছে আমার টাকাটা আছে, ওরে আমি কিভাবে আমার ভিডিওটা ও যেমন আপলোড দেয় ওটা দিয়ে ওর কাছ থেকে আমি টাকাটা নিব, ঠিক আছে? ফার্স্ট, দেন পোর্টফোলিও বানানো, ওরে অ্যাপ্রোচ করা, এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। আপনার শিখায় অত ফোকাস দেন না, আপনি আফটার ইফেক্টসের ওই সবগুলো শিখতে শিখতে ভাই জীবন পার হয়ে যাবে। এটাই মেইন কাজে ফোকাস দেন, যে ওকে কার কাছে সেল করতেছি, আপনার আইসিপি, আমি ওরে কীভাবে হেল্প করতেছি, কারণ ও কেমন ভিডিও আপলোড দেয় সেটা আপনার রিসার্চ করা লাগবে। ওই রকম টাইপের কন্টেন্ট বানায় নিজের পোর্টফোলিও বানানো, ওয়েবসাইট দরকার নাই যেহেতু আপনার টাকা যেতেছে, দরকার নেই। ইনস্টাগ্রামে বানান বা ডিফারেন্ট প্ল্যাটফর্মে বানান, যে জায়গায় আপনার ওই যে আইসিপি ওরা যে জায়গায় থাকে, দেন অ্যাপ্রোচ করেন যাতে সেল করা পারেন। থ্যাংক ইউ ভাই। হ্যালো ভাই, জি ভাই, একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা কি করবো? অবশ্যই করবেন। জি ভাই, আমার ক্ষেত্রে আসলে সমস্যাটা যেটা হয়েছে যে আমি মূলত অনেক আগে থেকেই প্রায় 19-20 দিক থেকেই কাজকর্ম করতাম, মাঝে 2 বছর হচ্ছে আমার গ্যাপ হয়ে গেছে। তো যার কারণে অনেক স্কিলের সাথে আমি এখন রিলেভেন্ট না। আগে আমি সোশ্যাল মিডিয়া, মূলত আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, সোশ্যাল মিডিয়ার জন্য গ্রাফিক্স বলেন আর হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য বলেন, সমস্ত কিছুই আমি করতাম। কিন্তু এখন আমি মার্কেটের মধ্যে এসে দেখছি যে হচ্ছে স্পেশাল লাইজড হইতে না পারলে বা স্পেশাল না থাকলে, খুব হাইলি স্কিল না হইতে পারলে সমস্যা। যার কারণে আমি এখন সোশ্যাল মিডিয়াটা পুরোটাই ছেড়ে দিয়ে এখন প্রিন্ট মিডিয়ার দিকে একদম ফোকাস দিয়ে আসি। তো প্রিন্ট মিডিয়ার মধ্যেও আমি মানে এই জিনিসটা বারবার পাচ্ছি যে বিশেষ করে আপওয়ার্কের ক্ষেত্রে, যে আপওয়ার্কে আমি রোল আপ দেখা যাচ্ছে একটা ক্যাটাগরির উপরে দিলাম, আমি পরবর্তীতে দেখতেছি যে অন্য ক্যাটাগরির ইয়াটা চাচ্ছে ক্লায়েন্ট, ওনার ব্রিফের মধ্যে উনি বলতেছে যে এই রিলেভেন্ট কিছু কাজ আমাকে দেখান। তো আমি দেখা যাচ্ছে করছি বিজনেসের জন্য, কর্পোরেট বিজনেসের জন্য, উনি চাচ্ছে মেডিকেলের জন্য, আমি যাচ্ছি মেডিকেলের জন্য, কর্পোরেট উনি যাচ্ছে রিয়েল এস্টেটের জন্য। এরকম আমি দৌড়াইতে মানে আমি তাল হারাই ফেলতেছি যে আসলে আমি পোর্টফোলিওটা এক্স্যাক্টলি বানাবো কিসের উপর বা কি ইয়ার উপরে, কোনোভাবে আর কি প্রপোজাল গুলা কাজ করতেছে না। এইটা একটা প্রশ্ন ভাই। আর আরেকটা প্রশ্নটাও আমি এর সাথে সাথেই দিয়ে দিই, আমি অনেকবার চেষ্টা করছি যে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আর এই যে ফাইবার আপওয়ার্ক এই জিনিসগুলোতে একই সাথে কানেক্টেড থাকার, কিন্তু আমি বারবারই ফেল করতেছি। আমি সোশ্যাল মিডিয়ায় যখনই সময় দিতে যাই তখন আমি দেখি যে আমার যে অ্যাকচুয়াল কাজগুলা, এই কাজগুলো আমার আর উঠে না। আমি ডিজাইন করতে পারতেছি না, ডিজাইনে ফোকাস দিতে পারতেছি না, এদিকে সময় দিতে পারতেছি না। সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যাচ্ছে যে ওই জিনিস বানাইতে বানাইতে, কন্টেন্ট রেডি করতে করতে আমি আর এদিকে সময় দিতে পারতেছি না। তো এই দুইটা সমস্যা মূলত আমার হচ্ছে, এটা নিয়ে যদি কিছু বলতেন ভাই। ওকে, আপনার প্রথম সমস্যাটা কি বললেন আরেকটু ক্লিয়ারলি বলেন, আমি না ভালো করে বুঝি নাই। হ্যাঁ, প্রথম সমস্যাটা মানে স্পেসিফিকলি আপওয়ার্কের জন্য, যে হচ্ছে আমি মূলত গ্রাফিক ডিজাইন নিয়ে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া দুইটা নিয়ে কাজকর্ম করতাম। তো এখন আমি দেখতেছি যে হচ্ছে স্পেশাল না হইলে বা খুব একটা স্কিলের উপরে হাইপার স্কিলড না হইলে দেখা যাচ্ছে যে ওইটাতে ক্লায়েন্ট কনভার্ট হওয়ার চান্সেস অনেক কম। দেখা যাচ্ছে যে আমি সোশ্যাল মিডিয়াও টুকটাক পারি আর প্রিন্টেও টুকটাক পারি, এটাতে আমার কাছ থেকে যতটুকু মনে হচ্ছে যে হবে না। একটা প্রোফাইলের মধ্যে আমি অনেকগুলা দেখলাম ইংলিশ কন্টেন্ট গুলাও, এখান থেকে ওনারাও একটা জিনিস সাজেস্ট করতেছে যে আপনি যদি যে কোনো একটা করেন, আপনি যদি সোশ্যাল মিডিয়া করেন তাহলে সোশ্যাল মিডিয়াতে ফোকাস দিয়ে ওইখানে ভালো মতো পোর্টফোলিও বানানো ওইটাতে লেগে থাকেন। আর যদি চান যে আমি প্রিন্ট মিডিয়ার মধ্যে ঢুকবো, তো আপনি প্রিন্ট মিডিয়ার দিকে পোর্টফোলিও বানায় ওইটার মধ্যে ঢুকে থাকেন। দুইটা একসাথে হ্যান্ডেল করতে গেলে আপনার সমস্যা হবে না। তো আমি আমার কাছ থেকে সিদ্ধান্ত এটা নিচ্ছি যে আমি প্রিন্ট মিডিয়ার মধ্যেই ঢুকে যাব, যেহেতু মানে এটার পিছনে একটা লজিক এরকম যে এখন চ্যাট জিপিটি দিয়ে বা আদার্স এআই দিয়ে অনেকেই অনেক ডিজাইন বানায়, ওনারা ক্লায়েন্টরাই মনে করে আমরা অনেক বড় ডিজাইনার হয়ে গেছি। তো আমি চাচ্ছি যে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আমি এরকম প্রেডিক্ট করে ঢুকছিলাম, যে অনুমানটা আমার এমন ছিল যে প্রিন্টের দিকে তো আসলে ক্লায়েন্ট আসলে ডাইরেক্টলি এআই থেকে বানায় প্রিন্ট করতে পারে না, ওনার অনেক লেখা চেঞ্জ হইতে পারে, ওইটার রেজুলেশন অনেক হাই করতে হবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমি প্রিন্ট মিডিয়াকে আসলে চুজ করছি। তো এখন প্রিন্ট মিডিয়ার মধ্যে ঢোকার পরে আমার পোর্টফোলিও টুকটাক যাই হোক আছে। তো এখন আপওয়ার্কে বিট করার ক্ষেত্রে আমি যে জিনিসটা আসলে পাচ্ছি যে আমি একটা বিট করছি, দেখা যাচ্ছে ওইটা রোল আপ ব্যানারের উপরে। এখন রোল আপের উপর আমার 2-3টা কাজ আছে, যেটা দেখা যাচ্ছে ফুডের মধ্যে অন্য ইয়ার মধ্যে, যেটা আমার খুবই ভালোভাবে হাইলি পলিশ করা কাজ। তো এখন আমি একটা নতুন নিশের মধ্যে কাজ অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে ওইখান থেকে আমি বারবার রিজেক্ট খাচ্ছি, আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট হচ্ছে না। ক্লায়েন্ট বলতেছে যে আমার রিলেভেন্ট কাজ দেখাও, আমি রিলেভেন্ট কাজ রোল আপের মধ্যে অন্যান্য ক্যাটাগরির কাজ দেখাইতে পারতেছি, কিন্তু আমি ওই ক্যাটাগরির কাজ দেখাইতে পারতেছি না।
যার কারণে আমার কাছ থেকে মনে হচ্ছে যে এটা মিসম্যাচ করছে। বুঝতে তো পারছি। এটা নিয়ে যদি একটু প্রশ্ন করি। বুঝতে পারছি। প্রথমত আপনি যে রিসার্চটা করছেন এটা খুবই কুল। এই যে ভাবছেন যে যারা প্রিন্ট মিডিয়া করতেছে ওদের তো টেক্সটই লাগবে, এটা খুবই স্মার্ট একটা জিনিস। এখন হচ্ছে আপনি যে বললেন যে আপনি পারতেছেন না আপওয়ার্কে, এটার কারণ হচ্ছে শুধু প্রিন্ট মিডিয়া এটা নিয়ে একটা নিশ না। ওই যে ডক্টর যারা করতেছে ওইটা একটা নিশ, ওইটার মধ্যেও যারা ডেন্টিস্ট ওইটা একটা নিশ। ঠিক আছে, মানে এই ক্ষেত্রে স্পেশালিস্ট হয়েন যে আমি জাস্ট ডাক্তারের এটা বানাইতেছি, ওকে আমি যারা ডাক্তারই করতেছে যে জায়গায়, যেহেতু এমনভাবে আপনি রিসার্চ করা পারছেন, আপনি এটাও করা পারবেন যে কোন টাইপের মানুষ বেশি প্রিন্ট মিডিয়া চায় আপওয়ার্কে। তখন আপনি ওই রিলেটেড আপনার যে রেলেভেন্ট কাজগুলো ওই যে ওয়ার্ক শো করা যায় সেই জায়গায় দেখেন। জি, আমি হচ্ছে এমনটা মানে আমি রিসেন্টলি এখন এমনটাই চিন্তা করতেছি যে হচ্ছে আমি একদম ন্যানো নিশ টাইপ জিনিসপত্র দিকে আগাবো, যে আমি রোল আপ ফর মেডিকেল, রোল আপ ফর কর্পোরেট বিজনেস, মানে এই ধরনের জিনিসগুলোর দিকে আমি আগানোর চিন্তা ভাবনা করতেছি। আর ভাই সেকেন্ডলি যে প্রশ্নটা ছিল ওইটা নিয়ে যদি বলতেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে গেলে দেখা যাচ্ছে অ্যাকচুয়াল কাজকর্মগুলো আমার উঠে না, তো এইটা আসলে কিভাবে ব্যালেন্স করা যায়? আপনার সোশ্যাল মিডিয়ায় তো এক্সট্রা কিছু বানানোর দরকার নাই। আপনি যে এই যে কাজ করতেছেন এটার বিহাইন্ড দ্য সিন দেখান। আপনি কেন ওইটা চিন্তা করলেন, কেন এই ডিজাইনটাই বানাইলেন, মানে ওই আপনি যেহেতু স্মার্ট ডিসিশন নিছেন তার মানে আপনি এটাও জানেন যে ডিজাইন কিন্তু খালি ছবি মানে এটার উপর বসানো এটা না, একটা সেন্স লাগে, জি জি, তাই না? সেন্স একটা থাকে, হ্যাঁ। হ্যাঁ, এখন আপনি কেন ওই জিনিসটা করছেন, ওই জিনিসটা নিয়ে একটা ক্যারোসেল বানাইতে পারেন, এই যে একটা পোস্ট হয়ে গেল। বা আপনি ধরেন আমার মোবাইল আমি এই জায়গায় রাখছি, দেখাইতেছি আমি ডিজাইন করছি, আমার একটা রিল হয়ে গেল। বা আমি দেখাইতেছি যে ধরেন আমার ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্ট ওই যে ডক্টর, সে সেইটা পোস্ট করছে, ধরেন সেটা আপনি রিপোস্ট করতেছেন, বা ওইটা নিয়ে আপনি পোস্ট করে আপনি লিখতেছেন যে এইটা ভালো কাজ করছে কারণ এই করছি আমি, এই যে পোস্ট হইতেছে। তো আপনার জাস্ট এফোর্টটা কমায় আনা লাগবে যাতে আমার দুই জায়গায় কাজ না করা লাগে। ক্লায়েন্টের কাজ করতেছি আবার নিজের কাজ করতেছি না, ক্লায়েন্টের কাজটাই আপনার পোর্টফোলিও। জি, ধন্যবাদ ভাই। তবে মানে আমার ক্ষেত্রে জিনিসটা হয় কিরকম যে আমিও এইভাবেই চিন্তা করি যে আমি যেটা করতেছি ওইটাকে ঘিরেই আমি বানাবো। তো আমার ক্ষেত্রে মানে ফোকাস নিয়ে একটু ইস্যু হয়ে যায়। যেমন আমার রিসেন্টলি একটা হয়েছে যে আমি অনেক চিন্তা ভাবনা করতেছি যে আমি কন্টেন্ট দিব, কন্টেন্ট ছাড়া আমার হচ্ছে না, কিন্তু তারপরেও ব্যাপারগুলা অনেক এলোমেলো হয়ে যায়। যে অনেক ঢুকতে ঢুকতে আর কি আমি চিন্তা ভাবনা করতেছি যে আমি জাস্ট এই কন্টেন্ট গুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবো, যে কাজের প্রসেস গুলা। এর মধ্যে দেখা যাচ্ছে যে আবার ভিডিওর কনসেপ্ট চলে আসে মাথার মধ্যে। যেমন রিসেন্টলি হয়েছে কি, পেনিওরের মধ্যে $30 কেটে দিল। এখন পেপাল আমরা কি জন্য চাই, এটা নিয়ে আমার মনে হচ্ছে আমি কথা বলি যে কি জন্য আমরা পেপালের থেকে পেনিওর কি জন্য খারাপ, এটা নিয়ে। তো এইগুলো চলে আসছে। এরপরে দেখা যাচ্ছে যে একটা ক্লায়েন্টের সাথে কাজ করতে করতে একটা ভালো অভিজ্ঞতা হলো, একটা অনেক ট্রিকি জিনিস আমি জানতে পারলাম, যে জিনিসটা আমি চাচ্ছি যে মানুষকে জানাই দিতে। এই জিনিসগুলো আসলে আমার মধ্যে অনেক চলে আসে, যার কারণে আমি আলটিমেটলি দেখি তো ওই জিনিসগুলোতে কাজ করতে গেলে আমার যে অ্যাকচুয়াল কাজকর্ম ওইগুলো আবার আটকায় যায়। এইটাতে আসলে আমি একটু আর কি দুর্বল, যার কারণে আমি সোশ্যাল মিডিয়াটা পুরাটাই ছেড়ে দিয়ে এখন মানে শুধুমাত্র স্কুলের দিকে ফোকাস করার চেষ্টা করছি। কিন্তু আমি এখন ইন দ্য মিড টাইম আমি এটাও অনুভব করছি যে না, সোশ্যাল মিডিয়ার আমার প্রয়োজন আছে। ব্যালেন্সটা আসলে আমি ওইভাবে রাখতে পারতেছি না। আচ্ছা, বুঝতে পারছি। এই জিনিসটা একটা লিস্ট আছে, সেটা বলে হচ্ছে প্রায়োরিটি লিস্ট। এখন একটা দিনে আপনার কোনটা বেশি প্রায়োরিটি, ঠিক আছে? আপনার ক্লায়েন্টের কাজটা করা নাকি আপনার একটা ওই যে ভিডিওটা বানানো কি আপনার আসলেই গোলে হেল্প করতেছে নাকি করতেছে না, এইসব জিনিস চিন্তা করে তারপর আপনি জিনিসটা বানায়েন। এখন ধরেন এই যে পেপাল নিয়ে যে বললেন, এই ভিডিওটা কি আপনার ক্লায়েন্ট পাইতে হেল্প করতেছে? ক্লায়েন্ট পাইতে হেল্প করবে না, তবে মানে এই যে একটা ফ্লো তৈরি করা, যে আমি জিনিসগুলা জানি বুঝি, বা আমার যে নেটওয়ার্কটা বিল্ডিং এর ক্ষেত্রে এইখানে হচ্ছে আমার আর কি হেল্পটা আসবে। যে মানে আমি যদি একদম খোলাখুলি বলি যে অনেকে বলে যে পেপালের প্রয়োজন নাই, অনেকে বলে পেনিওরের প্রয়োজন নাই, ইন্ডাস্ট্রির মধ্যে এরকম কথাবার্তা কিন্তু হয়। তো দেখা যাচ্ছে ওইসব জায়গাতে যদি আমরা গ্রাউন্ডটা বুঝে কথা বলতে পারি, তাহলে তো নিজেদেরও একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা জায়গা তৈরি হয়, যে না এরা এই জিনিসগুলো জানে বুঝে এই জিনিসগুলোতে এরা এঙ্গেজ আছে, এইটা আর কি।
সরাসরি এটা আমার ক্লায়েন্টের সাথে কোনোভাবেই মানে হেল্প করে না বা করবেও না, যে ক্লায়েন্ট এগুলো নিয়ে তো ইন্টারেস্টেড না। অবশ্যই। তাহলে আমি হইলে না এই ভিডিও নিয়ে ফোকাস দিতাম না যদি আমার গোলে মানে ডিরেক্টলি হেল্প না করতেছে। কারণ একবার জাস্ট চিন্তা করেন, পেপাল নিয়ে ভিডিও বানাইতেছি, ভিডিওটা দেখবে বাংলাদেশি ফ্রিল্যান্সাররাই, জি জি ওদের থেকে তো আমি হেল্প পাইতেছি না। হেল্প পাইতাম যদি আমি দেখা গেছে আপনি বা ডিজাইনিংয়ের কোর্স সেল করতেছেন, তখন হেল্প পাইতেন। জি জি তো জাস্ট প্রায়োরিটি লিস্ট বানায় নিয়েন যে আচ্ছা এটা করার আছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর মধ্যে কোনটা আমার গোলে হেল্প করতেছে। আপনার গোল যেটা টাকা আর্নিং হওয়া পারে বা আপনার পার্সোনাল ব্র্যান্ড করা হওয়া পারে, যেটা আপনার মেইন গোল। জি, শুক্রিয়া ভাই, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা সেজান ভাই, জি সেজান ভাই হ্যালো। জি ভাই। আচ্ছা ভাই, আপনার ওই যে ক্যানভাতে যে আজকে যে প্রেজেন্টেশনটা সাজাইছেন, ওইটা কি পিডিএফ পেতে পারি আমরা? আচ্ছা ঠিক আছে, আমি পিডিএফ বানায় এই ভিডিওটা যে ইউটিউবে দিব ওইটার ডিসক্রিপশনে দিয়ে রাখবো। থ্যাংক ইউ সো মাচ ভাই। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। হ্যালো ভাইয়া। জি ভাই বলেন। আমার হচ্ছে কোশ্চেন বলা যায় না, হচ্ছে সাজেশন টাইপের আর কি। আমি হচ্ছে এবার ক্লাস 12 এ ইন এ রেপুটেড কলেজ অফ আওয়ার কান্ট্রি। তো আমার সেই এবিলিটিটাও হচ্ছে আছে যে কোনো পাবলিক ইউনিভার্সিটি ক্র্যাক করা, বাট আমার হচ্ছে ইচ্ছা নাই যে কোনো সরকারি জব করা। আমার ইচ্ছা হচ্ছে যে আমি যে কোনো জায়গায় যাই বা যে কোনো ধরনের কাজ করি, 1 ইয়ার বা 2 ইয়ার কামাই করার পর আমি হচ্ছে চলে আসবো, তারপর শুধু লাইফকে এনজয় করবো। এখন আমি দেখতে পাচ্ছি যে এই আপনি যে সাইডে আছেন, এই সাইডে হচ্ছে আমি যদি মোটামুটি একটা স্কিল গ্যাদার করি বা হচ্ছে নিজে শিখি, হিউজ একটা অপরচুনিটি আছে। এখন ভাই আপনি আমাকে বলেন যে হচ্ছে আমি যদি এই লাইনে আসি তাহলে কি ভালো হবে? আর 1 ইয়ার বা 2 ইয়ার কি আসলেও ইনকাম করা সম্ভব? আর এটা টাকা মানে হচ্ছে সময় কত লাগতে পারে? তুমি কি 1 ইয়ার দিয়ে 1 কোটি বুঝাইলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, 1 কোটি কি বছরে না মাসে? মাসে না, মানে হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে 1 বা 2 বা 3 কোটির মতো টাকা যেই কোনো জায়গা থেকে কামাই করার পর আমি হচ্ছে শুধু লাইফকে এনজয় করবো, কোনো কিছু আর করবো না। ওকে ওকে। এখন এখন এই পরিমাণ টাকা আর্ন করতে হলে আপনার বিজনেস দরকার। ওকে, এখন আপনার যদি মানে এই জায়গায় হাসির কিছু নাই ভাই, ওর গোল বলতেছে, অবশ্যই রেসপেক্ট দেওয়া উচিত। কি বলে, এখন আপনি যদি ওই যে আপনার গোলটা যে বললেন যে আমি ফার্স্টে টাকা আর্ন করে নিয়ে দেন আমি হচ্ছে এটা বাদ দিয়ে দিব, আমি আমার নিজের লাইফ লিড করব। এখন আপনি যদি ওই টাইম ফ্রেমটা ধরেন নিজের 2-3 বছর দেন আর এই জিনিসটা প্রপারভাবে স্কেল করেন, তখন পসিবল। এখন আপনি ম্যাথ করবেন যে ওকে আমার কাছে 2 বছর টাইম আছে, এই 2 বছরে প্রতি মাসে কত টাকা কামাইলে আর কত টাকা সেভ করলে আমার এই 2 বছর পর যা আসতেছে আপনার যে গোল, সেই গোলটা পূরণ হইতেছে। ওকে, এই জিনিসটা আপনি চ্যাটজিপিটির বা নিজে খাতা কলমে জাস্ট ম্যাথ করবেন যে ওকে আমি এই টাকাটা আর্ন করতে চাইতেছি, আমার সেভিংসে থাকবে এই টাকাটা, আমি নেক্সট 2 বছরে প্রতি মাসে কত টাকা কামাই করলে আর সেভ করলে এই জিনিসটা হবে। বাট আমি বুঝতেছি আপনার একটু বয়স কম, আমারও এই ক্ষেত্রে আগে এমন কাজ করতো যে আমি ফোর্ট করে 50 লাখ কামাবো, এমন না ভাই, হয় না, আস্তে আস্তে কম্পাউন্ড করে। ভাইয়া আমি কি একটা কোশ্চেন করতে পারি? অবশ্যই। ভাইয়া আপনি তো মনে হয় যে প্রায় 2-3 বছর আগে মানে ওই যে 3D ডিজাইন নাকি কি জানি করতেন, তো সেক্ষেত্রে তো আপনার মনে হয় ফাইবারে অ্যাকাউন্ট ছিল বা মানে বাইরে ক্লায়েন্ট থেকে কাজ করতেন, তো আপনার তো ওই সময় আইডি কার্ড ছিল না বা আপনার কোনো কিছু ছিল না। তো আমারও আইডি কার্ড নাই, এই কারণে আমি আর কি লোকালি ক্লায়েন্টের সাথে কাজ করতেছি। তো আমার যদি কোনো অ্যাকাউন্ট থাকতো বা এগুলো থাকলে আর কি আমি মানে একটু আগাইতে পারতাম। তো সেক্ষেত্রে আমি যদি ফাইবারে বা আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করি
আমার তো আইডি কার্ড লাগবে বা আমার নিজের একটা ইয়ে লাগবে। তো সেক্ষেত্রে আমি কিভাবে আমার মা বাবার বা ওটা দিয়ে করতে পারি, বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে যদি আমি মানে ক্লায়েন্টকে রিচ করি, ওইটার মাধ্যমে কিভাবে আমি মানে টাকাটা আনতে পারি, বা এরকম মানে এই প্রসেসটা বললে ভালো হতো আর কি। ওকে, আমি যখন ফাইবারে অ্যাকাউন্ট খুলি তখন আমি আমার আম্মুর এনআইডি কার্ড দিয়ে বানাইছি। ফাইবারে এই জায়গায় যারা কাজ করে জানে পে ওনারের টাকা নেওয়া যায়, পে ওনার অ্যাকাউন্ট আমার আম্মুর এনআইডি দিয়ে বানাইছি। ফাইবার যখন আমার ব্যান হয়ে গেছে তখন আমি আমার আব্বুর এনআইডি দিয়ে আবার খুলছি। মানে আমার তো নাই, তো আমি কি করবো, আমার হেল্প নেওয়া লাগবে, তাই না? তো আপনি এমন করা পারেন। আচ্ছা ভাই, ব্যান হওয়ার পেছনে কারণ কি থাকে? আমারও ব্যান হয়েছে, বিকজ আমি 6 মান্থের মতো কাজ করছিলাম না কোনো ক্লায়েন্ট। আমি কিন্তু বাইরে থেকে ক্লায়েন্ট ঢুকাইছি বিকজ রিভিউ নেওয়ার জন্য। হ্যাঁ, তো এই কি হচ্ছে, আমি মানে 6 মাস কোনো কাজই করিনি ফাইবারে। আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাইছি, ওইখানে কাজ করছি। হ্যাঁ। তো ওইখান থেকে যেহেতু আমার লাভ হইতেছে না, আমি কেন তাদের কাছে মানে কমিশন দিব মাসে মাসে? হ্যাঁ, তো ওইটা কি হয়েছে, দেখি যে 6 মাস পরে ঠুস মানে ব্যান হয়ে গেছে। তো এইটা আসলে কি কারণ আমি বুঝি না, ওদের কাছে কাজ করি না এই জন্য নাকি? না, ওরা হচ্ছে ওই যে আপনি যে টেক্সট করেন, হ্যাঁ, মেসেজ করেন, ওরা এআই ইউজ করে অ্যালগোরিদম, ওইটা ওরা রিড করে, ওদের পলিসির বাইরে কোনো কিছু হইলেই ব্যান করে দেয়। তবে এই ক্ষেত্রে আপওয়ার্কটা একটু মানে ঠিক আছে। হ্যাঁ, আপওয়ার্কটা আপওয়ার্কটা একটু এত ঠিক হার্ড আছে। না। তো ভাইয়া যদি আমি আমার আব্বু আম্মুর আইডি কার্ড অ্যাকাউন্ট তৈরি করি, তাহলে তো ওনাদের নামই দিতে হবে মানে ফাইবার আপার অ্যাকাউন্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তো আমি আমার দিকে আপলোড করতে পারবো না, এটা ঝামেলা হবে। নিজের কি আপলোড করা পারবেন না? মানে যদি আমি আমার আব্বুর আইডি কার্ড দিয়ে তৈরি করি, তাহলে তো ওনারই আইডি কার্ড দিয়ে আইডি কার্ডের নাম্বার দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করতে হবে। তো সেক্ষেত্রে তো আমি ভিডিওটা তৈরি করবো বা আমি চ্যাট করবো, তো ফাইবার আপলোড তাহলে তো সমস্যা হবে না? না, সমস্যার কি আছে? আপনার বাবার নাম থাকলে কি সমস্যা? আপনারই তো বাবা। ভাই আরেকটা ওয়ে আছে ভাই, সেটা হচ্ছে রিমিটলির মাধ্যমে আনা যাবে। হ্যালো সাজান ভাই। জি। কি ভাই কিসের মাধ্যমে? রিমিটলি আচ্ছা, যে ভাই আমি কিছু কথা বলবো তোমাকে। জি ভাই বলেন। মানে আমি 2023 সালে যখন ফার্স্ট ল্যাপটপ পাইছিলাম, তখন আমি টি শার্ট ডিজাইন শিখে তখন পোর্টফোলিও বানাইছি। তো তখন স্কুলে ছিলাম, আম্মু দেয় নাই, মানে ফ্যামিলি প্রবলেম। এরপরে পরীক্ষা দিলাম, ঢাকায় গেলাম, কয়েকদিন কাজ করলাম, মানে এই সেই ক্লায়েন্ট হান্ট আর হয় নাই, মানে ক্লায়েন্ট হান্ট করিয়ে নাই। এখন তো 2026, এখন কি টি শার্ট ডিজাইনের বা অত একটা মার্কেট আছে কিনা, বা অত ভ্যালুয়েবল স্কিল কিনা, নাকি অন্য কিছু করা উচিত? সত্যি কথা বলতে টি শার্ট ডিজাইনের না অমন একটা নাই। মানুষ মানে রিপিট যা করা পারে, মানুষ যা চায় সেই জিনিস নিয়েই সেল করা স্টার্ট করে। তো আপনি মানে আমি এটা খুব একদম ডিরেক্ট বলে দিলাম, কারণ এটাই ট্রু, আপনার যাতে হেল্প হয়। জি, মানে আমি এখন ফিজিক্যাল কাজ করতেছি, মানে সকালে কাজে যাই, সন্ধ্যায় আসি, কিন্তু আমার মনে হলো যে আমার একটা ল্যাপটপ আছে, মানে আমি যেগুলো জানি আমার মতো পোলাপান ওগুলো জানা না, কারণ আমি তো আরো ভালো কিছু ডিজার্ভ করি। এখন অবশ্যই। আমার ল্যাপটপ 4 GB র্যামের অনেক ওল্ড একটা ল্যাপটপ, মানে ডিজাইন ফটোশপ কোন রকম চালিয়ে যাওয়া আছে। অবশ্যই অবশ্যই ডিজার্ভ করেন, এই জায়গায় সবাই ভালো ডিজার্ভ করে। আপনি এই যে আলামিন ভাই যেমন নিজের রিসার্চ করছে যে আমি এই ডিজাইন করব না প্রিন্টিং ডিজাইন করব, তেমন আপনি একটু রিসার্চ করেন যে টি শার্টের, আমি যতদূর আমার সেন্স বলতেছে টি শার্টের ডিজাইনের তেমন খুব একটা নাই এখন আর। তো আপনি ওই নিয়ে একটু রিসার্চ করেন যে আপনি এছাড়াও আর কি ডিজাইন করা পারবেন, দেন ওই নিয়ে কাজ করেন। আমি 2-1 দিন থাম্বনেল ডিজাইন ট্রাই করছি আর কি, মানে ওই দিকে কিরকম ওই নিয়ে কি কাজ করছেন? কাজ করি না, ধরেন 5-6টা প্র্যাকটিস করছি আর কি, টিউটোরিয়াল দেখে। আপনার কি মনে হয় আপনি পারবেন কাজ করতে? মনে হচ্ছে পারবো ইনশাআল্লাহ। তাহলে জাস্ট শুরু করে দেন, কালকে থেকে শুরু করে দেন। ধন্যবাদ ভাইয়া।
ভাই কোশ্চেন ছিল ভাই, এখন তো করতে পারে অবশ্যই করেন। ভাই আমি ভাই যখন কাজ করতে বসি তখন অ্যাকশন নিই না, আর প্রতিদিন কনসিস্টেন্সি ভাই মেনটেন করতে পারি না, কিন্তু আমি যখন অ্যাকশন নিই তখন আমার যে ড্রিম আউটকাম ওইটা আমি পাই। আর আর আরেকটা কোয়েশ্চেন হলো, সোশ্যাল মিডিয়াতে পার ডে মেসেজ ভলিউম কেমন হওয়া উচিত? আর ফার্স্ট টাইম যখন মানে আউটরিচ করছি তখন অল প্ল্যাটফর্ম কি ট্রাই করা উচিত? সব ভাই সোশ্যাল মিডিয়া ট্রাই করা উচিত? বুঝি নাই, সব বাড়ি সব সোশ্যাল মিডিয়া ট্রাই করা উচিত ক্লায়েন্ট আউটরিচিং এর জন্য? না, সব মানে ট্রাই test করা করার উচিত জন্য, না। test। সব ট্রাই করা উচিত না। যে জায়গায় আপনার পোর্টফোলিও শো করা হয়েছে, আপনার আইসিপি আছে, সেই জায়গায় আউটরিচ করা উচিত। আর বললেন যে ভলিউমে আউটরিচ করবো নাকি, না আমার মনে হয় যে ধরেন 100 জনরে আমার 100% এনার্জি ছড়ায় দিয়া কারোর কাছে রিপ্লাই না পাওয়ার চেয়ে 10 জনের কাছে আমার ফুল 100% দিয়া 10 জনেরই অ্যাপ্রোচ করলাম, তার মধ্যে যদি 6 জন রিপ্লাই দেয় সেটা বেশি ভালো। আর ওইটা অ্যাকশন আর কনসিস্টেন্সিটা ফাইন্ডিং বই নাই তার জন্য। ভাই আমি বলতে চাচ্ছি যে আমি যখন কাজ করতে বসি তখন আমি অ্যাকশন নিই না, আর যদি অ্যাকশন নিই আমার যে ড্রিম আউটকাম ওইটা আমি পাই, কিন্তু আমি যখন কাজ করতে বসি তখন অ্যাকশন নিই না ভাই। একটাই সমস্যা ভাই এটা। ওকে, তাহলে তখন আপনি জাস্ট ভাববেন যে ওকে, আমি অ্যাকশন নিলেই রেজাল্টটা পাইতেছি, আমার কাছে কি রেজাল্ট বেশি ইম্পর্টেন্ট না আমার শুয়ে থাকা টাইম ওয়েস্ট করা বেশি ইম্পর্টেন্ট?